হ্যালো, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমি আশা করছি তোমাদের প্রিপারেশন খুবই ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো এখন শুধুমাত্র প্র্যাকটিস করার সময়। তোমাদেরকে আমি অনেকদিন আগেই কিছু মডেল পেপার দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সেই মডেল পেপারগুলির মধ্যে প্রথম যে পেপারটি আছে সেটা সলভ করে দেখাবো। শুধুমাত্র আমি এর সলিউশন তোমাদেরকে দেবো না বা এর আনসারটা দেবো না। কিরকমভাবে একটি পেপারকে পরীক্ষায় তোমরা সলভ করবে, বিশেষ করে এমসিকিউ টাইপের প্রশ্ন, তো সেইগুলোর একটা বেস্ট অ্যাপ্রোচও তোমাদেরকে সঙ্গে সঙ্গে বলতে থাকবো। এবং তোমরা দেখবে খুব কম সময়ের মধ্যে কিছু 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 এমন টেকনিক আছে যেগুলো ব্যবহার করলে খুব কম সময়ের মধ্যেই তোমরা আনসার বার করতে পারবে এবং পরীক্ষায় তোমরা কনফিডেন্টলি একটা আনসারকে মার্ক করতে পারবে। ঠিক আছে? এর জন্য বেশি কিছু ভোকাবুলারি জানার দরকার নেই। হয়তো অনেক সময় হতে পারে আমাদের একটু ভোকাবুলারি জানতে হবে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু নয় যে প্রত্যেকটা প্রশ্নের মানে ধরে ধরে আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে তবেই আমরা সলভ করতে পারবো, এমনটা নয়। আমাদের মোটামুটি প্রোজের যে প্রত্যেকটা প্রোজ আছে, প্রত্যেকটা পোয়েম আছে, তার একটা ধারণা থাকলেই হবে। আর যদি আমরা একটুখানি ভালোভাবে প্রোজ এবং পোয়েমগুলোকে পড়ে থাকি, তাহলে দেখবে তোমরা অনায়াসে কোশ্চেনের আনসারগুলোকে দিতে পারছো। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য ন্যারেটার্স প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন? তো দেউলি স্টেশনে ন্যারেটারের প্রাথমিক প্রেরণা কি ছিল বা প্রাথমিক চাহিদা কি ছিল সেই দেউলি স্টেশনে যাওয়ার জন্য? তো প্রথম অপশানে দেয়া আছে হি নিডস টু ক্যাচ এ স্পেসিফিক ট্রেন। হ্যাঁ, বলে রাখি একটা জিনিস যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অপশান এলিমিনেশন টেকনিক ব্যবহার করব। অপশান এলিমিনেশন টেকনিক কি আমি ছোট্ট করে বলে দিচ্ছি। দেখবে এই চারটি অপশান যে দেয়া থাকে তার মধ্যে এমন অনেক অপশান আছে যেগুলো খুবই বেকার বলতে পারো। মানে তুমি পড়েই বুঝতে পারবে যে এই অপশনটা হবে না। যে অপশনগুলি মনে হচ্ছে যে এটা হবে না, সেগুলোকে আগে থেকেই এলিমিনেট করে দেবো। কারণ আমাদের তো বেসিক ধারণাটুকু আছে একটা প্রজেক্ট, তো দেখলেই বুঝতে পারবো আমরা। যেমন দেখো, এখানে লেখা আছে হি নিডস টু ক্যাচ এ স্পেসিফিক ট্রেন ডিপার্টিং ফ্রম দেয়ার। মানে দেউলি স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ছে, সেইটা একটা স্পেসিফিক ট্রেন ছাড়ছে, সেটা ধরার জন্য তিনি দেউলি স্টেশনে গেছিলেন, এমনটা তো নয়। দেউলি স্টেশনে তো মাত্র 10 মিনিটের জন্য ট্রেনটা থামতো, আর সেখানে কোনো লোকজন ওঠানামাও করতো না, তাহলে এটা তো হবেই না। তো আমরা কি করব, এটাকে এলিমিনেট করে দেবো। ঠিক আছে, এটাকে দেখবই না। তারপরে হি এনজয়েস, আমি প্রথম একটা দুটো তোমাদেরকে একটুখানি ভালো করে বোঝাচ্ছি, তারপরে দেখবে তোমরা নিজেরাই ধরে ফেলবে। তো তারপরে কি বলছে, হি এনজয়েস দ্য বাসলিং অ্যাটমসফিয়ার অফ দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম। তিনি বাসলিং মানে হচ্ছে যেখানে ভিড় আর কি আনাগোনা হয়, ভিড়ের আনাগোনা, তো সেই রকম একটা অ্যাটমসফিয়ার এনজয় করার জন্য প্ল্যাটফর্মে তিনি গেছিলেন। তার প্রাথমিক উদ্দেশ্য নিশ্চয়ই না, তিনি তো এরকম কোনো উদ্দেশ্য ছিল না। এটাও তার মানে আমাদের এলিমিনেট হয়ে যাবে। তৃতীয় জিনিস যে অপশনটা আছে সেটা হচ্ছে হি হোপস টু এনকাউন্টার দ্য ইয়ং গার্ল এগেন। মানে তিনি চেয়েছিলেন যে ওই যে ইয়ং গার্ল যার সাথে তিনি দেখা করেছিলেন প্রথমবার, তার সাথে আবার যেন সাক্ষাৎ হয়। ঠিক আছে, তো সেটার জন্য গেছিলেন। অবশ্যই এটা হতে পারে, আমি একটুখানি হোল্ডে রাখছি। আবার অপশন ডিটাকে একবার পড়ে নিই। হি ইজ অন এ বিজনেস ট্রিপ। বিজনেস ট্রিপে তো তিনি ছিলেন না, তো এটা তো হবে না। তার মানে আমাদের দেখো খুব সহজে তিনটে অপশন এলিমিনেট হয়ে গেল। এটা তো হবে না, এটাও হবে না, আর এটাও হবে না। তার মানে আমাদের অপশন সি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি তিনটে অপশনকে খুব সহজেই এলিমিনেট করে নিলাম। এরকমভাবে তোমরাও পরীক্ষার হলে যখন এরকম কনফিউশনে থাকবে যে এই তিনটে অপশনের মধ্যে কোনটা হবে না, তখন একবার ভালো করে পড়ে নেবে, আর যে অপশনগুলি হবে না অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল ড্র ন্যারেটার্স অ্যাটেনশন? তো এখানে কোন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক মানে দৈহিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য ইয়ং গার্লটার মধ্যে ছিল যেটা ন্যারেটারকে অ্যাট্রাক্ট করেছিল, ঠিক আছে, বা ন্যারেটারের অ্যাটেনশন কেড়েছিল? তো এখানে প্রথম হচ্ছে ব্রাইট অ্যান্ড কালারফুল ক্লোথ, এটা তো হবে না, কারণ সে খুবই সাদামাটা পুরনো ধাঁচের পোশাক পরেছিল, তো অপশন এ এলিমিনেট হয়ে গেল। এবার দেখো, হার ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি স্মাইল, এটাও হবে না, কারণ আহ, খুবই কম এরকম দেখা গেছে যে ফ্রেন্ডলি মানে স্মাইল দিয়েছে। এক তো যখন ট্রেন থেকে ছেড়ে চলে যাচ্ছিল, ট্রেনটা স্টেশন থেকে, তখন হাসছিল, তো এটা এখানে অপশন বিও হবে না। সিতে দেখো, হিজ ডার্ক অ্যান্ড ট্রাভেল আই, এটা তো হবেই, কারণ তার যে চোখ এবং তার যে ট্রাভেল আই ছিল, চোখগুলো ছিল, সেই চোখগুলোর জন্যই
তিনি বেশি অ্যাট্রাক্ট হয়েছিলেন, ন্যারেটর বেশি অ্যাট্রাক্ট হয়েছিলেন। তো এখানে অপশন সি হয়ে যাবে। ডিএতে লেখা আছে হার লাউড অ্যান্ড বয়েস্টারাস ভয়েস, মানে গম্ভীর গলার জন্য আর কি ন্যারেটর তার প্রতি অ্যাট্রাকশন হয়েছিল, এটাও নয়। তো এখানে অপশন এ, বি আর ডি এলিমিনেট হয়ে গেল, অপশন সি পড়ে রইল, তাহলে এটাই হবে। ঠিক আছে, তারপরে দ্য স্টোরি টাইটেল নাইট ট্রেন অ্যাট দিওলি সাজেস্ট এ সিনস অফ, তো এই যে স্টোরিটা যেটা আমরা পড়েছি এর টাইটেল যে নাইট ট্রেন অ্যাট দিওলি, এটা কোন সিনকে বা কোন দৃশ্যটাকে সাজেস্ট করছে? এখানে প্রথম অপশন হচ্ছে এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো এক্সাইটমেন্ট বা অ্যাডভেঞ্চারের জন্য তিনি তো দেউলি স্টেশনে যায়নি, তিনি অ্যাকচুয়ালি যাচ্ছিলেন দেহেরাতে, যেখানে তার দিদার বাড়ি, এবং দেউলি স্টেশনটা মাঝখানে পড়ে। তো সেই জন্য এখানে অপশন এ তো হবে না। দ্বিতীয় দেখো লেখা আছে বাসলিং অ্যাক্টিভিটি, বাসলিং অ্যাক্টিভিটি তো এখানে হয়ই না, তাহলে অপশন বিও এলিমিনেট হয়ে যাবে। শীতে দেওয়া আছে মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং। দেখো মিস্ট্রি মানে হচ্ছে কৌতূহল বা একটা অজানা কৌতূহল যেটাকে বলা হয়, আর লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষা আর কৌতূহল ছিল কার প্রতি? সেই মেয়েটার প্রতি যার সাথে তিনি দেখা করেছিলেন। তো এখানে অপশন সি হতে পারে। আর ডিতে দেওয়া আছে কমফর্ট অ্যান্ড ফ্যামিলিয়ারিটি, তো এটা তো হবে না, কমফোর্টের জন্য তো তিনি নাইট ট্রেন দেউলিতে যায়নি। তো এখানে দেখো অপশন সি পড়ে আছে। এ, বি আর ডি এই তিনটে তো আমরা এলিমিনেট করে দিতে পারছি, দেখেই বোঝা যাচ্ছে যে এই তিনটে হবে না। তো এই তিনটেকে বাদ দিলে আমাদের কাছে পড়ে থাকছে অপশন সি। তো এই অপশন সিটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তারপরে হুইচ ওয়ার্ড বেস্ট ডেসক্রাইব দ্য ন্যারেটার্স ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি, এখানে প্রথম অপশন হচ্ছে ইনডিফারেন্স অ্যান্ড বোরডম। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, আর বোরডম মানে হচ্ছে একঘেয়ে। তো উদাসীন বা একঘেয়ের জন্য তো তার মানে তার ইমোশনাল স্টেট জিজ্ঞাসা করছে, মানে তার মনের অবস্থা কীরকম ছিল, উদাসীন একঘেয়ে ছিল না। এখানে বি হচ্ছে যে অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, তিনি রেগেছিলেন, তো এরকমও তো ছিল না, তো এই দুটো অপশন তো এলিমিনেট হয়ে গেল। টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, লঙ্গিং আমরা এখানেও পেয়েছি, তো এটা হতে পারে, আমি আপাতত হোল্ডে রাখছি। টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা, ঠিক আছে, মানে কারোর প্রতি স্নেহ বা কোমলতা এরকম একটা ভাব। আর এক্সিউবারেন্স অ্যান্ড জয়, অপশন নাম্বার ডি যেটা আছে, এক্সিউবারেন্স মানে হচ্ছে এনার্জেটিক বা খুবই এক্সাইটেড বলতে পারো, আর জয় মানে হচ্ছে খুশি। তো তার পুরো স্টোরিটাতে মুড কি এরকম ছিল, খুবই খুশি ছিল বা জয়ফুল ছিল? এটাও হবে না, ঠিক আছে, বোরডমও হবে না আর জয়ফুলও ছিল না। এখানে অপশন নাম্বার সিতেই একমাত্র আর এইটা তো হবেই না, অ্যাঙ্গার তো ফার্স্ট্রেশন এটা তো হবেই না। তার মানে অপশন এ, বি আর ডি এলিমিনেট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে অপশন সি, যেটা আমি বললাম যে এখানেও লঙ্গিং আছে এখানেও লঙ্গিং আছে, তো এটা হতে পারে। তার মানে এই অপশনটাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা আমাদের কি করতে হবে, ধরে নাও পরীক্ষার হলে এরকম হলো যে আমি অপশন বুঝতে পারছি না যে কোন অপশনটা ঠিক হবে, তখন অনেকটা সময় আমাদের আন্দাজ ঠিকঠাকভাবে যদি আমরা থাকে সেগুলো কাজে লাগবে। আর তার সাথে যদি অপশন এলিমিনেশন টেকনিক, যেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করাচ্ছি, শেখাচ্ছি, সেটা যদি একবার ডেভেলপ করে নিতে পারো তো দেখতেই পাবে তোমরা তিনটে অপশন অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য একটুখানি ওই স্টোরিটার সম্বন্ধে তোমাদের ধারণা রাখতে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুট ইন দিস এক্সট্র্যাক্ট, মানে স্ট্রং রুটের যে আমাদের যে অংশটা দেয়া হয়েছে তার কি সিগনিফিকেন্স আছে? এখানে সিগনিফিকেন্স মানে হচ্ছে মানে তাৎপর্য বা অর্থ। তো কি অর্থ আছে স্ট্রং রুট এই যে টাইটেলটা সেটার? দেখো প্রথম অপশনটা কি বলছে, ইট রেফার্স টু দ্য অথর্স এক্সটেন্সিভ ফ্যামিলি লাইনেজ, মানে তার যে বিশাল বড় ফ্যামিলিটা ছিল সেটা দেখাচ্ছে। স্ট্রং রুট মানে তো এটা বোঝাচ্ছে না। স্ট্রং রুট দেখো দুটো ওয়ার্ডকে যদি ভালো করে লক্ষ্য করো, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, আর রুট মানে হচ্ছে গাছের শিকড়, বাট এখানে গাছের শিকড় নয়। রুট কথাটার আরেকটা মানে হয় মানে ছোটবেলার আমরা যে জিনিসগুলো শিখি বা আমাদের যে মূল ভিত্তি তৈরি হয় সেটা এখানে বোঝানো হচ্ছে। তো কি ছোটবেলায় তিনি পেয়েছিলেন, ছোটবেলায় তিনি কি পেয়েছিলেন, ভালো শিক্ষা দীক্ষা পেয়েছিলেন। দ্বিতীয়ত কি বলছে দেখো, তাহলে অপশন এ তো হবে না। ঠিক আছে, তার ফ্যামিলির কথা তো এখানে বলাই হয়নি, স্ট্রং রুট মানে এখানে তার ফ্যামিলি নয়, ফ্যামিলি লাইনেজ নয়। দ্বিতীয় হচ্ছে যে ইট ডেসক্রাইব দ্য লাশ ভেজিটেশন, লাশ মানে হচ্ছে ঘন, ভেজিটেশন মানে হচ্ছে খুব জঙ্গল বা বন আছে আর কি, অফ দ্য অথর্স হোম টাউন, মানে অথর যেখানে থাকতো রামেশ্বরমে সেখানে প্রচুর গাছপালা আছে এরকম বোঝাচ্ছে। তো এটাও হবে না, স্ট্রং রুটে এইরকম কোনো কিছু বলাই নেই, তাহলে অপশন বিও হবে না। অপশন সিতে কি বলছে, ইট সিম্বলাইজ দ্য ফান্ডামেন্টাল ভ্যালুস
ইনস্টিল মানে হচ্ছে ধীরে ধীরে কার মধ্যে প্রবেশ করা। ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড, মানে ছোটবেলায় যে সমস্ত ফান্ডামেন্টাল মানে মৌলিক যে ভ্যালু, কর্তব্য বা এই সমস্ত গুণগুলো ছিল যেগুলো আস্তে আস্তে অথরের মধ্যে এসছিল। কোথা থেকে এসছিল? তার মা, তার বাবা, তার ফ্যামিলি থেকেই এসছিল। তো সেইটাই এখানে আমাদের পোট্রে করা হচ্ছে, সেটাই দেখানো হচ্ছে। তাহলে এখানে অপশন সি হবে, অপশন এ আর বি হবে না। আমি একবার তবুও ডিটা পড়ে নিচ্ছি। ইট ফোরশ্যাডোজ দ্য অথর্স ফিউচার অ্যাচিভমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ফিউচারে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তিনি কি অ্যাচিভ করেছিলেন সেটা তো এখানে কোনো কিছুই মেনশন করা নেই। আমরা যেটা পড়েছি সেটা তো এখানে মেনশনই করা নেই, তাহলে এটাও হবে না। অপশন সি পড়ে থাকছে, তো অপশন সি হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা জায়গাতে অপশন এলিমিনেশন টেকনিক ব্যবহার করছি। এটা এক তো আমার আনসারটাকে তো বার করবেই, ঠিকঠাক আনসারটাকে, প্লাস আমাকে একটা কনফিডেন্টও দেবে যে না কেন আমি এইটাকে টিক মারছি, কেন বাকিগুলোকে টিক মারছি না। ঠিক আছে, বুঝতে পারছো তুমি? চলো পরের প্রশ্ন, 6 নম্বরে কি বলছে? হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টিচ হিম, মানে আব্দুল কালামের বাবা তাকে কি শিখিয়েছিল অ্যাবাউট ট্রাভেলস মানে সমস্যা, অ্যান্ড সাফারিংস এবং ভোগ, ইন দ্য এক্সট্রাক্ট, মানে এই যে আমরা অংশটা পড়েছি এখানে আব্দুল কালামের বাবা সমস্যা এবং যে ভোগ, দুর্ভোগ, এই সমস্ত কিছুর ব্যাপারে কি শিখিয়েছিল। প্রথম অপশানে কি বলছে? দে আর পানিশমেন্ট, এগুলো হচ্ছে একটা শাস্তি ফর রং ডুইং, মানে খারাপ কোনো কিছু করার ফলে এই পানিশমেন্টগুলো পায়। আব্দুল কালামের বাবা তো এটা বলেনি, তো এটা অপশন এটা হবে না। তারপরে অপশন বিতে কি বলছে? ওয়ান শুড অলওয়েজ সিক হেল্প টু ওভারকাম দেম, মানে একজন সবসময় সাহায্য খোঁজে এই ট্রাভেল এবং সাফারিং থেকে বেরিয়ে আসার জন্য। এটা আব্দুল কালামের বাবা বলেনি। আমি যদি তোমাদেরকে দেখাই আব্দুল কালামের বাবা কি বলেছিল, লক্ষ্য করো এখানে আব্দুল কালামের বাবা কি বলেছিল, আমি তোমাদের কি পড়িয়েছিলাম যে এখানে তিনি বলছেন যে দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিং, মানে তোমার কষ্টের মানে বা তাৎপর্য সেটাকে তোমাকে বুঝতে হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সেটাকে বুঝতে হবে। দেখো লেখা আছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, মানে অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্দশা, অলওয়েজ প্রেজেন্ট মানে সবসময় এনে দেয় অপরচুনিটিস সুযোগ ফর ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে নিজের মধ্যে বা আত্মচেতনা, নিজের মধ্যে তাকানোর সুযোগ, সেটাকে এনে দেয়। তো এখানে অপশন বিতে বলা হচ্ছে যে কেউ সাহায্য খোঁজে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য, তো অপশন বি হবে না। অপশন সিতে কি বলছে দেখো, দে আর ইনএভিটেবল পার্টস, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, মানে হবেই, পার্টস অফ দ্য লাইফ মানে আমাদের জীবনের এগুলো অনিবার্য একটা পার্ট, এই যে ট্রাভেলস এবং সাফারিং এগুলো, দ্যাট লিডস টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, মানে আমাদের এই যে আত্মচেতনা এবং আমাদের বিকাশে এগুলো সাহায্য করে, সমস্যা এবং সাফারিং এগুলো সাহায্য করে। অবশ্যই এটাই তো বলছিল, তো কালামের বাবা এটাই বলছিল, তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। আমি তবু একবার ডিটা পড়ে নিচ্ছি। দে আর অপরচুনিটিস টু এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব থেকে বেরিয়ে আসার জন্য এগুলো আর কি একটা অপরচুনিটি, সুযোগ। তো এইরকম নয়, ট্রাভেল তো অ্যাকচুয়ালি সমস্যা অপরচুনিটি হিসেবে কাজই করে না। ঠিক, তো এখানে অপশন ডি হবে না, তো অপশন সি হয়ে যাবে। চলো এরপরে আমরা যাই। এরপরে বলছে বেসড অন দ্য এক্সট্র্যাক্ট হাউ উড ইউ ডেসক্রাইব আব্দুল কালামস মাদার, মানে এই যে পাঠ্যাংশটা যেটা আমরা পড়েছি সেখানে আব্দুল কালামের মাকে কিভাবে দেখানো হয়েছে। প্রথম অপশনটা হচ্ছে সি ওয়াজ এ স্টার্ন মানে কঠোর, আর ডিসিপ্লিনেরিয়ান মানে হচ্ছে নিয়মপ্রিয় বলতে পারো। হু ফোকাসড অন একাডেমিক সাকসেস, মানে যিনি যে তথাগত যে শিক্ষা হয় সেটার ওপর বেশি ফোকাস করেছিলেন। তো এটা তো নয়, তার মা খুবই সহজ সরল ছিল, তো অপশন এ হবে না। অপশন বিতে বলছে সি ওয়াজ নোন ফর হার কম্পেশন অ্যান্ড জেনারোসিটি টুয়ার্ডস আদার। হ্যাঁ, এটা দেখো কম্পেশন মানে তো আমরা জানি করুণা, আর জেনারোসিটি মানে এটা মানে হচ্ছে উদারতা। ঠিক আছে, মানে অন্য মানুষের প্রতি তার উদারতা এবং তার যে করুণা সেগুলো বেশি তিনি প্রকাশ করতেন, তো সেটার জন্য তিনি বিখ্যাত ছিলেন। দেখো লেখা আছে সি ওয়াজ নোন ফর, তো এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। আমি তবু একবার অপশন সি আর ডিটা পড়ে নিচ্ছি, আর তোমরাও এটাই করবে। এমন নয় যে ধরে নাও আমি একটা অপশন মনে হচ্ছে যে এটাই ঠিক হবে মানে বাকি আরগুলো পড়বো না, এরকমটা করবে না। অনেক সময় হয় যে দুটো তিনটে অপশনের মধ্যে কনফিউশন হবেই, তো পুরোপুরি সমস্ত অপশনগুলোকে পড়ে নেবে কারণ তোমাদের হাতে যথেষ্ট টাইম থাকবে। ঠিক আছে, তো অপশন সিতে কি বলছে? সি প্লেড এ মাইনর রোল ইন আব্দুল কালামস আপব্রিঙ্গিং মানে হচ্ছে লালন পালন করা,
এখানে কিন্তু মাইনর রোল বলছে, যদি মেজর রোল বলতো তাহলে এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হতো। তো এখানে মাইনর রোল বলছে মানে খুবই অল্প অবদান ছিল আব্দুল কালামের লালন পালনে। না, তিনি তো একটা বড়ই অবদান রেখেছিলেন। তিনি তাকে মানে খাবার পরিবেশন করতেন। তো এই সমস্ত কিছু দেখে তিনি শিখেছিলেন, আব্দুল কালাম শিখেছিলেন। তো এখানে অপশন সি হবে না। অপশন ডিতে বলছে সি প্রায়োরিটাইজড মেটেরিয়াল ওয়েলথ। প্রায়োরিটাইজ মানে হচ্ছে অগ্রাধিকার দিত, মেটেরিয়াল ওয়েলথ মানে হচ্ছে যে কোনো বস্তুগত সম্পদ, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস মানে সামাজিক মর্যাদাকে। তো তিনি তো এমন টাইপের মহিলা ছিলেন না। তো এখানে অপশন ডিও হবে না, অপশন সিও হবে না, কেবলমাত্র অপশন বি পড়ে থাকছে। তো এখানে এটাই ঠিক হয়ে যাবে। চলো এরপরে দেখা যাক। স্ক্রলিং এ প্রবলেম হচ্ছে। চলো এরপরে হচ্ছে 8 নাম্বার, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। আমাদের এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে যেটা ফলস হবে সেটাকে আমাদের তুলতে হবে। প্রথমে লেখা আছে দেয়ার ওয়্যার, হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে অপশন এ তে ধরে নাও 4 দিলেও অপশন বি তে ধরে নাও, তোমরা কিন্তু খুবই কেয়ারফুলি এখানে টিক মারবে। হ্যাঁ, তাড়াহুড়োর মধ্যে কিন্তু এখানে ভুল হয়ে যায় অনেক সময়। তো আমি আগে থেকে বলে রাখলাম। অপশন এতে কি বলছে, দেয়ার ওয়্যার মেনি ক্লেভার মেন অ্যাট দ্য পার্টি। হ্যাঁ, তো ওই যে বেট হয়েছিল 15 বছর আগে, তো সেই বেটেতে অনেক বুদ্ধিমান মানুষজন ছিল। তো এখানে অপশন এটা তো ঠিকঠাক স্টেটমেন্ট, তো এটা হবে না। ফলস স্টেটমেন্ট খুঁজতে হবে আমাদের। দ্য গেস্ট অফ দ্য পার্টি ইনক্লুডেড মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন। হ্যাঁ, অনেক জার্নালিস্ট ছিল এবং খুবই বুদ্ধিমান অনেক ব্যক্তি ছিল, তো এটাও ঠিক। এবার অপশন 3 বলছে সাম অফ দ্য গেস্ট থট ক্যাপিটাল পানিশমেন্ট ওয়াজ আইডিয়াল ফর এ ক্রিশ্চান কান্ট্রি। ক্রিশ্চান কান্ট্রি মানে যেগুলো খ্রিস্টান দেশ, ঠিক আছে, যেখানে খ্রিস্টান ধর্ম মানে আর কি আছে, সেই সমস্ত দেশে ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, তো সেটা খুবই একটু আইডিয়াল মানে খুবই আদর্শ একটা। তো এটা তো নয়, সবাই তো এর বিরোধ করেছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট সব জায়গা থেকে তুলে নেওয়া উচিত, বিশেষ করে খ্রিস্টান যে দেশগুলো সেগুলো থেকে। তো এখানে 3 নম্বরটাই ফলস স্টেটমেন্ট হবে, ঠিক আছে। তো আমি এটাকে ঠিক মারবো, এখানে আর বাকিটা পড়ার দরকার নেই, আমাদের একটাই ফলস স্টেটমেন্ট থাকবে। তো এখানে 3 নম্বরটা হবে মানে এখানে অপশন সি হবে। চলো এর পরের প্রশ্ন দেখো, অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ ডেস্টিনড টু রিসিভ হিজ ফ্রিডম। মানে যে বন্দি তার ছাড়া পাওয়া, ফ্রিডম পাওয়াটা কোন সময় নির্ধারিত ছিল। ডেস্টিন মানে হচ্ছে কোন সময় নির্ধারিত হওয়া আর কি। তো কোন সময় নির্ধারিত ছিল, আমরা দেখেছিলাম যে নভেম্বর 14, 1870 ঠিক 12টা থেকে বেটটা শুরু হয় এবং নভেম্বর 14, 12টা পর্যন্তই 1885 সালের সেই বেটটাকে শেষ হবে। তো তার মানে 12টার সময়তেই সে স্বাধীন হবে। তো এখানে দেখো অপশন সিতে দেওয়া আছে 12 o'clock, তো এটাই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে এখানে একটা টুইস্ট আছে, যদি এরকম জিজ্ঞাসা করতো যে প্রিজনার কখন নিচে থেকে ছাড়া পেয়েছিল বা নিচে থেকে বেডটাকে ভেঙেছিল, তো সেটা আমাদের 5 ঘন্টা আগে। 5 ঘন্টা আগে হলে 12টা থেকে 5 ঘন্টা আগে মানে কটা, 7টা। তো এখানে যদি 7 o'clock অপশন থাকতো আর ওই রকম প্রশ্ন থাকতো, তো তখন 7 o'clock-এ টিক মারতে, ঠিক আছে। চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক। 10 নম্বরে অ্যাসারশন রিজন আছে। হ্যাঁ, তো এবার এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই সতর্কভাবে উত্তর দেবে। অ্যাসারশন মানে দাবি আর রিজন মানে হচ্ছে তার কারণ, তার কারণটা কি ছিল সেটা, ঠিক আছে। দুটোর মধ্যে অনেক সময় এখানে অপশনের মধ্যে ঘোরপ্যাচ করবে। তো এই অপশনগুলো এখানে ঠিকঠাক মতন একদম দেখে তবে টিক মারবে, কারণ এখানেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। তো আমরা একবার প্রথমে পড়ে নিই অ্যাসারশন মানে দাবিটা কি। লেখা আছে ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার এনজয়েড হিজ সলিটারি লাইফ। মানে তার সলিটারি মানে হচ্ছে একাকিত্ব আর কি। তো তার প্রথম বছরে বন্দি দশায় লয়ার খুবই এনজয় করেছিল তার একাকিত্ব জীবনটাকে। তো এটা তো নয়, আমরা যে টেক্সটটা পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে প্রথম বছরে সে খুবই কষ্ট পেয়েছিল। তো এটা তো অ্যাসারশনটা তো প্রথমত ভুল হবে। এরপর রিজনটা দেখা যাক যে এই অ্যাসারশনের রিজনটা কি দেওয়া হয়েছে। ফ্রম হিজ উইং ডে অ্যান্ড নাইট কাম দ্য সাউন্ড অফ পিয়ানো। মানে সেই সময় দিন রাত তার ঘর থেকে আর কি পিয়ানোর আওয়াজ শোনা যেত। তো এখানে এইটা তো ঠিক যে সেই সময় মানে প্রথম বছরে সে পিয়ানো খুবই বাজিয়েছিল, তো এটা ঠিক। তার মানে এখানে দেখো অ্যাসারশন কি হবে, ভুল হবে। তো অ্যাসারশন ফলস আর রিজন ট্রু, তো এখানে অপশন ডিতেই দেওয়া আছে, তো অপশন ডি ঠিক হয়ে যাবে। অনেক সময় এরকম বলবে যে অ্যাসারশনের এটাই রিজন কিনা, তো সেখানে কিন্তু খুবই কেয়ারফুলি তোমরা টিক মারবে, এটাতে সেই প্রশ্নটা দেয়নি।
আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি ইয়ারগুলোকে লিখে দিয়েছি, প্রত্যেকটা ইয়ারে কোন ইয়ারে কি কি করেছিল ল ইয়ার, সেটা আমি খুব ভালো করে লিখে দিয়েছি। তো এখানে লক্ষ্য করো, ল ইয়ার এর যে ট্রান্সফরমেশন হয়েছিল সেইগুলো আমি পরপর ইয়ার ওয়াইজ এখানে প্রত্যেকটা ইয়ারে কি হয়েছিল কি না হয়েছিল সেগুলো সব লিখে দিয়েছি। যেমন প্রথম ইয়ারে কি ছিল, লোনলিনেস ছিল, মানে একাকিত্ব, ডিপ্রেশন ভুগছিল, তার সাথে সে কি পড়েছিল, লাইট নোবেল পড়েছিল, ঠিক। আর সেকেন্ড, এছাড়া ফার্স্ট ইয়ারে কিন্তু মিউজিক সে বাজিয়েছিল, পিয়ানো বাজিয়েছিল। সেকেন্ড ইয়ারে সে শুধুমাত্র ক্লাসিক্স বই পড়েছিল, আর এখানে কোনো মিউজিক কিন্তু ছিল না। সেকেন্ড ইয়ারে সে, তার ঘর থেকে কোনো রকমের মিউজিক শোনা যায়নি। ফিফথ ইয়ারে কি হয়, ফিফথ ইয়ারে ইন্ডালজেন্স ইন ওয়াইন, মানে সে ওয়াইন খাওয়া শুরু করে। আইডলনেস, মানে সে খুবই কুঁড়ে হয়ে যায় আর কি, মানে একঘেয়েভাবে বিছানায় শুয়ে থাকতো সারাক্ষণ, মানে যারা তাদেরকে পর্যবেক্ষণ করতো তারাই এই সমস্ত কথাগুলো বলেছে। এছাড়া ইমোশনাল ব্রেকডাউন হয়েছিল, ঠিক আছে। সিক্সথ ইয়ার থেকে 10th ইয়ারের মধ্যে সে ইনস্টান্স স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ পড়েছিল, ফিলোসফি পড়েছিল, হিস্ট্রি পড়েছিল, এবং 6টা ল্যাঙ্গুয়েজ শিখেছিল, ঠিক আছে, সিক্সথ ইয়ার থেকে 10th ইয়ারের মধ্যে। আর 10 নম্বর বছরে কি করেছিল, গসপেল পড়েছিল, শুধুমাত্র একটা গোটা বছর ধরে গসপেল পড়েছিল। তারপর সে থিওলজি পড়েছিল এবং যে রিলিজিয়াস টেক্সটগুলো হয়, ধর্মগ্রন্থ, সেগুলো সব পড়েছিল। ফাইনাল ইয়ারে কি পড়েছিল, ফাইনাল ইয়ারে সে এলোমেলোভাবে পড়েছিল, ঠিক আছে। সেখানে সায়েন্স আমরা দেখতে পাই, লিটারেচার দেখতে পাই, মেডিসিন, ফিলোসফি, এলোমেলোভাবে যেটা ভালো লেগেছে সেটা পড়েছে, মানে ও একটা জিনিসের অর্থ জানার চেষ্টা করছিল, ঠিক। তো এটা হচ্ছে পুরোপুরি ইয়ার ওয়াইজ আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। এটা দরকার হলে তোমরা স্ক্রিনশট তুলে নাও, কিংবা একবার ভালো, স্ক্রিনশট আর কোথায় রাখবে, তোমরা একবার ভালো করে পড়ে নাও, মনে রেখে দাও, ঠিক আছে, কারণ পরীক্ষা চলে এসছে। চলো তাহলে আমরা 10টা প্রশ্ন আপাতত সলভ করলাম, এরপর আমরা ভার্সে যাচ্ছি। এবার আসা যাক ভার্স অর্থাৎ পোয়েম থেকে যে প্রশ্নগুলি এসছে সেগুলির ওপর। তবে তার আগে ভিডিওটা এতদূর অবধি সলিউশন যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, এবং এর পরের যে মডেল পেপারগুলি সেগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তার সাথে এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যাতে এই ভিডিওটা প্রচুর ভিউ পায় এবং আমি আরও উৎসাহিত হই পরের মডেল পেপারগুলি সলিউশন করানোর জন্য। তাহলে চলো এবার পোয়েম থেকে যে প্রশ্নগুলি এসছে সেগুলো আমরা পরপর দেখে নিই। প্রথমে দেখো লেখা আছে 11 নম্বরে, দ্য স্পিকার ইজ আওয়ার ক্যাসুয়ারিনার ট্রি এক্সপ্রেসেস এ ফিলিং অফ। তো যে স্পিকার বা বর্ণনাকারী মানে কবিত্রী, তিনি আওয়ার ক্যাসুয়ারিনার ট্রি এর মধ্যে দিয়ে কোন ফিলিং, তার মনের ভাব কি ছিল, যে জিনিসটা সে বোঝাতে চাইছিল। প্রথমে হচ্ছে কন্টেন্ট মানে হচ্ছে তৃপ্তি, কন্টেন্টমেন্ট মানে হচ্ছে তৃপ্তি, অ্যান্ড জয় এবং খুশি। তো তৃপ্ত এবং খুশি হয়েছিল, লেখিকা তো নিশ্চয়ই তৃপ্ত এবং খুশি হয়নি, তিনি তার ছোটবেলার যে স্মৃতিগুলো সেগুলোকে মনে করছিল। তো এখানে অপশন এ তো হবে না। সেকেন্ড অপশন হচ্ছে লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা, মানে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, এবং নস্টালজিয়া মানে হচ্ছে ছোটোবেলাকার যে স্মৃতি, যেগুলো আমরা বড়োবেলায় মনে করে থাকি সেগুলো, ঠিক। তো এই অপশানটা হতে পারে, আমি আপাতত হোল্ডে রাখছি, পরের অপশানগুলো চেক করে নিই। ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার মানে ভয় পেয়েছিল এবং রেগেছিল। তো এই পুরো পোয়েমটা পড়ে তো আমরা এরকম কোনো ফিলিং পাইনি, তো এই অপশানটিও হবে না। এরপরে ডিএতে হচ্ছে এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যান্টিসিপেশন, অর্থাৎ উত্তেজনা, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, আর অ্যান্টিসিপেশন মানে হচ্ছে প্রত্যাশা, মানে আশা প্রত্যাশা ওরকম টাইপের। তো এখানে অপশন ডিও হবে না, এক্সাইটমেন্ট তো তিনি হয়নি, সোজা কথা। তাহলে এখানে তিনটে অপশন তো এলিমিনেট হয়ে গেল, একটাই পড়ে থাকছে যেটা হচ্ছে নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং, ঠিক আছে। এই অপশানগুলোকে তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ পোয়েম থেকে খুব একটা বেশি এক্সট্রা করে প্রশ্ন আসবে না, ঠিক আছে, যেরকম কুটি কুটি প্রশ্ন আসে এখান থেকে মেনলি এই রকম টাইপেরই প্রশ্ন আসবে। সুতরাং এর প্রশ্ন উত্তরগুলোকে যদি তোমরা ঠিকঠাক মতন করে নাও, মোট কথা 3-4টে মডেল পেপার ঠিকঠাক মতন করে নিলে তোমরা আরাম করে পোয়েমটিকে সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা ঠিকঠাক দিতে পারবে। তো এটার উত্তর হয়ে যাবে লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। চলো 12টা যাচ্ছি। দ্য ক্যাসুরিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ। তো এটা কি সিম্বল হিসেবে কাজ করেছে, ক্যাসুরিনা ট্রি কি সিম্বল হিসেবে কাজ করেছে? তো প্রথম অপশন হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তিশালী, এবং রেজিলেন্স মানে হচ্ছে নিজেকে তাড়াতাড়ি ঠিক করা বা আরোগ্য লাভ করা, ঠিক। তো এখানে
অপশন এতে যে দুটো কোয়ালিটি বলছে সেই দুটো কোয়ালিটি ক্যাসোডিনা ট্রি এর মধ্যে ছিল। স্ট্রেংথ মানে শক্তিশালী, তো গাছটা এক তো প্রথমত ক্রিপার মানে ওই যে গাছের যে লতানে পাতাগুলো হয় সেগুলোকে জড়িয়ে ধরেছিল স্কার্ফের মতন, তো এটা তার শক্তিশালী জিনিসটা বোঝাচ্ছে। এছাড়া দেখবে পোয়েমের মধ্যে এক জায়গায় মেনশন করা ছিল যে জাইন্ট লাইক এ জাইন্ট মানে বিশাল দৈত্যের মতন, তো এটাও তার স্ট্রেংথ বোঝাচ্ছে। আর রেজিলেন্স এখানে তো কিভাবে আরোগ্য লাভ করেছিল দেখো, প্রথমত গাছটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, গাছটা অনেকের মৃত্যু দেখেছে, ঠিক আছে, তার সত্ত্বেও সে সেই স্মৃতিটাকে ধরে রেখেছে বা বেঁচে থাকতে পেরেছে, আরোগ্য লাভ করতে পেরেছে। এছাড়া এরকমভাবেও ভাবো যে অত লতানে গাছগুলো তাকে জড়িয়ে ধরে আছে, তার সত্ত্বেও গাছটা টিকে আছে, বেঁচে আছে। এটা পোয়েমের মধ্যে কবিত্রী নিজেই বলেছিলেন যে এটা তার স্ট্রেংথ বোঝাচ্ছে, ঠিক আছে, আর রেজিলেন্স বোঝাচ্ছে, তো এই কোয়ালিটিটা তো তার মধ্যে ছিল। নেক্সট কোয়ালিটি হচ্ছে এখানে বলছে যে বিউটি অ্যান্ড সিনারিটি। তো এখানে বিউটি দেখো, বিউটি মানে এটা তো এটাও কোয়ালিটিটা ছিল কিন্তু, হ্যাঁ, যে সে খুবই সৌন্দর্য দেখাচ্ছিল তাকে, কিন্তু এখানে তার সৌন্দর্যটা এসছে আশপাশের যে আবহাওয়া, আশপাশের যে এনভায়রনমেন্ট সেটার ওপর থেকে, মানে আশপাশে ফুল, আশপাশের যে পাখিরা উড়ে যাচ্ছিল সেই সমস্ত কিছু এর সৌন্দর্যটাকে বাড়াচ্ছিল। এগুলো অ্যাকচুয়ালি গাছের স্ট্রেংথ নয় বা গাছের যে সিম্বল সেটা কিন্তু নয়। তো বিউটি আর সিনারিটি এই দুটো হচ্ছে বলতে পারো ইনডাইরেক্ট, আর এটা হচ্ছে ডাইরেক্ট। তো এই দুটো যদি অপশনের মধ্যে আমাকে পিক করতে হয় আমি কিন্তু অপশন এটাকে পিক করব। এরপর পরের যে অপশনগুলো আছে দেখো, চেঞ্জ অ্যান্ড ইমপারমানেন্স। চেঞ্জ মানে হচ্ছে ঘন ঘন পরিবর্তন হচ্ছে গাছটার মধ্যে, এবং ইমপারমানেন্স মানে হচ্ছে অস্থিরতা। গাছটার ক্ষেত্রে তো গাছটা তো এর উল্টোটাই ছিল বলতে পারো, কারণ গাছটা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, আর এর মধ্যে পরিবর্তন সেরকম হচ্ছিলই না, তো এই অপশনটা তো হবেই না। অপশন ডিতে বলছে লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। তো একাকিত্ব ভোগ করছিল এবং বিচ্ছিন্নতা ভোগ করছিল, আইসোলেশন মানে বিচ্ছিন্নতা। কিন্তু এরকমও তো নয়, গাছটার সাথে তো আরও অনেক গাছ জড়িয়ে ছিল, ফুল পাখি এই সমস্ত কিছু ছিল, তো একাকিত্ব তো ভোগ করছিল না, তাহলে অপশন ডিও হবে না। তার মানে এখানে অপশন এ আর বি দুটো হতে পারে, কিন্তু এখানে যদি আমি একটাকে চুজ করি আমি কিন্তু অপশন এ কে চুজ করব। কেন? কারণ এই যে স্ট্রেংথ আর রেজিলেন্স এই এই দুটো কোয়ালিটি কিন্তু ক্যাসোডিনা ট্রি এর নিজের বোঝাচ্ছে, কিন্তু এই যে বিউটি আর সিনারিটি এই দুটো কিন্তু ইনডাইরেক্ট ভাবে বোঝাচ্ছে, এইগুলো কিন্তু ক্যাসোডিনা ট্রি এর নয়, এগুলো আশপাশের এনভায়রনমেন্ট থেকে এসছে, ঠিক আছে। তো চলো এরপরে আমি যাচ্ছি, হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। তো পোয়েমে কীরকমভাবে সাউন্ড করেছিল, তো আমরা দেখেছিলাম এ ডার্চ লাইক মারমার, তো এই অপশনটা হয়ে যাবে, ঠিক আছে, আমি অন্য কিছু চেকই করবো না, কারণ সুইট সং এই সমস্ত কিছু অন্যটা করেছিল, মানে আরও যে সমস্ত আশপাশে এনভায়রনমেন্টের ক্রিয়েচারগুলো ছিল তারা করেছিল। চলো এরপরে 14 নম্বরে যাচ্ছি, হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইব দ্য ক্যাসোডিনা ট্রি ইন দ্য পোয়েম। তো এই ফ্রেজগুলির মধ্যে কোন ফ্রেজটার ক্যাসোডিনা ট্রিকে খুব ভালোভাবে বর্ণনা করতে পারবে। তো এখানে দেখো প্রথম অপশনেই বলছে এ জায়েন্ট ওয়ার দ্য স্কার্ফ। তো এখানে কার সম্বন্ধে বলছে? ক্যাসোডিনা ট্রি এর সম্বন্ধে বলছে। তারপরে দেখো এ ক্রিপার ক্লাইম্স, এটা তো ক্রিপার মানে ওই যে লতানে গাছটা সেটার সম্বন্ধে বলছে, ক্যাসোডিনা ট্রি এর সম্বন্ধে বলছে না, তাহলে অপশন বি হবে না। অপশন সিতে বলছে গ্রে ব্যাবুন সিডস, এটাও তো ব্যাবুনের সম্বন্ধে বলছে, ওই বানরটার সম্বন্ধে, তো এটাও হবে না। অপশন ডিতে বলছে ওয়াটার লিলিস, তো এটাও তো হবেই না, তাহলে একমাত্র এখানে অপশন এতে ক্যাসোডিনা টি এর সম্বন্ধে বলছে, তো এটাই ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন থিম এক্সপ্লোরড ইন আওয়ার ক্যাসোডিনা ট্রি। তো মেন থিম বা মেন বিষয়বস্তু কী ছিল আওয়ার ক্যাসোডিনা ট্রি এই কবিতাটার মধ্যে? তো প্রথম অপশানে হচ্ছে দ্য পাওয়ার অফ নেচার, মানে প্রকৃতির যে শক্তি সেটাকে দেখানো হয়েছে এখানে, না প্রকৃতির শক্তি দেখানো হয়নি এখানে। মূল বিষয়বস্তু যেটা ছিল আমাদের সেটা কিন্তু টিক মারতে হবে, তো এটা তো নয়, মূল বিষয়বস্তু এটা ছিল না। বিয়েতে দেওয়া হয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ট্রেডিশন। তো ট্রেডিশন বা সাংস্কৃতিক বা ধর্মীয় এরকম কোনো ট্রেডিশনের কথাও তো এখানে ছিল না, বা তার ইম্পর্টেন্স দেখানো হয়নি এখানে, তো অপশন বিও হবে না। সিএতে দেওয়া আছে দ্য এক্সপিরিয়েন্স অফ কালচারাল ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, তো একটা স্থানচ্যুতির ব্যাপার ছিল, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে স্থানচ্যুতি, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। তো এখানে তিনি বলেছিলেন যে তিনি বাড়ি থেকে দূরে থাকার কথাটা উল্লেখ করেছিলেন, কিন্তু তার এটা হচ্ছে তোমার সেরকমভাবে ইম্পর্টেন্ট নয়, কারণ মূল যে বিষয়বস্তু আমাদের সেটা জানতে চাইছে, মেন থিম জানতে চাইছে,
মেন থিমে দেখো অপশন ডিতে যেটা দেওয়া আছে, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। তো এখানে সময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং ছোটবেলার যে স্মৃতি সেটার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সময়ের ওপর কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ দেখো সময়ের সম্বন্ধে এখানে বলা হয়েছিল যে এটা তার শৈশবের স্মৃতিকে ধরে রেখেছে এখনো পর্যন্ত। ঠিক আছে, এখন বর্তমানে যখন কবিত্রী দেখছেন গাছটির প্রতি, এখনো তার শৈশবের কথা বা শৈশবের স্মৃতিগুলো গাছটি ধরে রেখেছে। তার মানে এটা সময়কে উল্লেখ করছে আর তার সাথে চাইল্ডহুড মেমোরিকে উল্লেখ করছে। আর এটার জন্যই তো কবিত্রী আওয়ার ক্যাসুলিনের ট্রিটি লিখেছিলেন। তো এখানে অপশন ডি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি এখানে কিন্তু অতটা কাছাকাছি যাচ্ছে না যতটা অপশন ডি যাচ্ছে, তাই আমি এখানে অপশন ডি কে টিক মারলাম। তো এবার আসছে 16 নম্বর প্রশ্ন, এখান থেকে ইউলিসিস স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখানে বলছে ইন টেনিসনস ইউলিসিস দ্য স্পিকার রিফ্লেক্টস অন এ লাইফ অফ, মানে টেনিসনের যে ইউলিসিস কবিতাটা আছে তার মধ্যে যে স্পিকার বক্তা আছে, বক্তা তো নিজেই ইউলিসিস নিজেই। তো সে কোন জীবনটা, মানে তার কোন জীবনটা এখানে প্রতিফলিত হচ্ছে, জীবনে কোন গুণটা প্রতিফলিত হচ্ছে বলতে পারো। প্রথমে হচ্ছে পিসফুল অ্যান্ড কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট আমরা এই সবই একটু আগে এখানে কোথাও একটা দেখলাম। কন্টেন্টমেন্ট মানে হচ্ছে স্যাটিসফাই হওয়া, মানে তৃপ্ত হওয়া। ঠিক আছে, মানে শান্তিপূর্ণ এবং তার সাথে স্যাটিসফাই। ইউলিসিস কি এরকম ছিল কেউ একজন? নিশ্চয়ই না, কারণ আমরা দেখেছিলাম যে যখন সে তার রাজ্যে ফিরে গেছিল এবং সময় কাটাচ্ছিল তখন তার সব থেকে বেশি বোরিং লাগছিল। ঠিক আছে, তো এটা তো হবেই না। তারপরে হচ্ছে রেস্টলেস অ্যাডভেঞ্চার, মানে সে চাইছিল একটা অতৃপ্ত অ্যাডভেঞ্চার বলতে পারো, মানে যাত্রা আর কি। তো এটা তো সে চাইছিল, এটা হতে পারে, আমি আপাতত হোল্ডে রাখছি। শেয়ারটা দেখছি ডিপ রিলিজিয়াস ফেথ, মানে ধর্মীয় বিশ্বাস, গভীর ধর্মীয় বিশ্বাস। তো ইউলিসিসের ধর্মীয় বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু এখানে তার ক্যারেক্টার হিসেবে সেটা ফুটে ওঠেনি। চার্চের পাদ্রী যারা হয় তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে, তো ইউলিসিসের ক্ষেত্রে তো সে রাজা যেহেতু, তাই এখানে অপশন বিটা বেশি অ্যাকুরেট লাগছে। ডি ক্ষেত্রে হচ্ছে ক্রাসিং ডিফিট, মানে একদম হেরে গেছে আর কি, পরাজয় হয়ে গেছে, সবাই মিলে তাকে হারিয়েছে, এরকম একটা। ক্রাশিং মানে হচ্ছে ভেঙে চুরে যাওয়া আর কি, আর ডিফিট মানে হচ্ছে হেরে যাওয়া। তো এখানে অপশন ডিও হবে না, তার মানে এখানে একমাত্র অপশন বি পড়ে থাকছে রেস্টলেস অ্যাডভেঞ্চার। মানে সে ইউলিসিসের মধ্যে কি ক্যারেক্টার ফুটে উঠেছিল যে সে চাইছিল যে তার অ্যাডভেঞ্চার সারা জীবন ধরে করে থাক, যে নতুন কিছু শিখতে থাকুক। তো এটাই হচ্ছে 16 নম্বরের আনসার। ঠিক আছে, চলো এরপরে দেখা যাক। হুইচ লাইন অফ ফ্রম দ্য পোয়েম এক্সপ্রেসেস ইউলিসিস ডিজায়ার ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন। তো এখানে কোন লাইনটা কবিতার মধ্যে তার যে কন্টিনিউ, সে চাইছে আরও এক্সপ্লোরেশন করতে, আরও যাত্রা করতে, আরও অভিজ্ঞতা আনতে, কোন লাইনটা এখানে বোঝাচ্ছে? প্রথম অপশানটি লক্ষ্য করো, লেখা আছে হাউ ডাল ইট ইজ টু পজ, মানে এটা কতটাই নীরস থেমে যাওয়াটা। টু মেক অ্যান এন্ড, এবং জীবনকে শেষ করে দেওয়াটা। টু রাস্ট আনবার্নিশড, মানে যেন জং ধরে যাওয়া এমন একটা। নট টু শাইন ইন ইউজ, মানে যেটা আর ব্যবহার করা যাবে না। তো এই লাইনটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে যে এটা একটা ডিজায়ার, মানে একটা ইচ্ছা শক্তি, ইউলিসিসের একটা ইচ্ছা শক্তি, যে সে আরও এক্সপ্লোর করতে চায়, সে আরও অ্যাকশন করতে চায়। তো এখানে প্রথম অপশানটা ঠিক হয়ে যাবে। বাকি অপশানগুলো আমি একবার চেক করে নিচ্ছি। এখানে লেখা আছে আই মাস্ট ফরগেট হোয়াট আই ওয়াজ বাট ফিল দ্য ল্যাপস অফ ম্যানহুড। এই লাইনটা ইউলিসিসের লাইনই নয়। ঠিক আছে, এই লাইনটা এখানে ম্যানহুড ট্যানহুড এরকম কোনো ওয়ার্ডই ছিল না। তারপরে লেখা আছে মোর স্যাক্স টু দ্য মিল, এটাও ইউলিসিসের লাইন নয়, কারণ এখানে মিল বলে কোনো ওয়ার্ডই ছিল না। আমি এত মানে খুঁটিয়ে পড়েছি ইউলিসিস কবিতাটাকে, 3-4বার আমি নিজেই পড়ে নিয়েছি। তো এই সমস্ত ওয়ার্ডগুলো ছিলই না, এই মিল কথাটা ছিল না, ম্যানহুড কথাটা ছিল না। ঠিক আছে, তো এরকমভাবে তোমরাও যদি 2-3বার খুঁটিয়ে পড়ো, তোমরা এই দুটো লাইন পড়লেই বুঝতে পেরে যাবে যে এগুলো লাইনই নয়। আচ্ছা, তারপরে ডি এরটা লেখা আছে দো মাচ ইজ টেকেন, এটা ইউলিসিসের লাইন। মাচ ইজ লেফট বিহাইন্ড এখানে ছিলই না, লেফট বিহাইন্ড ছিল না, বিসাইডস বা এরকম কিছু একটা সামথিং ছিল। এই অপশানটা কি বলছে যে দো মাচ ইজ টেকেন, যদিও অনেক কিছুই নিয়ে নেওয়া হয়েছে তবুও অনেক কিছু পড়ে আছে এখনো। তো এটাও এক্সপ্লোরেশন বোঝাচ্ছে, এটাও ইউলিসিসের এক্সপ্লোরেশন বোঝাচ্ছে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এইটা, যে এই লাইনটা আমাদের খুব ভালোভাবে বোঝাচ্ছে যে এখনো জীবন শেষ হয়ে যায়নি, এখনো জীবনের অনেক কিছু উপলব্ধি করা যাবে। ঠিক আছে, মানে এটাকে শেষ করে দেওয়াটা কতটা ডাল, কতটা নীরস। তো এখানে অপশন এ ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
অপশন ডি আর অপশন এ দুটোই কিন্তু ঠিক হবে, কিন্তু আমি যদি একটাকে বেটারকে পিক করি তাহলে কিন্তু আমি অপশন এ কে পিক করব, অপশন ডি কে পিক করব না। এটা সেরকমভাবে ডিটেলসে বোঝাচ্ছেই না। এটার সাথে যদি আরও কিছু লাইন অ্যাড করা থাকতো তাহলে অবশ্যই বোঝাতো। আশা করছি বুঝতে পারছো। সুতরাং আমাদের সবসময় চেষ্টা করতে হবে সব থেকে বেস্ট অপশান যেটা সেটাকে চুজ করে নেওয়া। তো ওই জন্যই বলছিলাম যে আমি একটা পড়ে জাস্ট টিক মেরে দিলাম, বাকিগুলো পড়লামই না, এই ভুলটা করবে না। সবগুলোকেই পড়বে এবং তারপরে যেটা বেটার লাগবে সেইটাকে টিক মারবে। বুঝতে পারলে? চলো 18 নম্বর প্রশ্নটা দেখা যাক। হোয়াট মেটাফর ডাজ ইউলিসিস ইউজ টু ডেসক্রাইব হিজ ডেজায়ার ফর নলেজ? মানে ইউলিসিস তার যে ইচ্ছা, ডেজায়ার মানে ইচ্ছা, অফ নলেজ জানার বা যে আমরা কোনো কিছু জিনিস শিখি সেটার যে শেখার ইচ্ছা, ইউলিসিস সেটাকে বর্ণনা করার জন্য কি মেটাফর বা রূপক ব্যবহার করেছিলেন। মেটাফর কি জিনিস বা এই টাইপের আরও যে পোয়েট্রিক ডিভাইস হয় সেগুলো আমি তোমাদের যখন ইউলিসিস কবিতা বা আওয়ার ক্যাসোলিনা ট্রি কবিতাগুলো পড়িয়েছিলাম তার মধ্যে ডিটেলসে দিয়ে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো বা আমার কাছ থেকে যদি না পড়ে থাকো তাহলে আমি আগে বলবো তোমরা ইউলিসিস এবং আওয়ার ক্যাসোলিনা ট্রি এই দুটোকে আমার প্লেলিস্ট থেকে একবার দেখে নাও। আশা করছি তোমরা ভিডিওগুলো দেখার পর এই দুটো পোয়েম নিয়ে আর কোনো অসুবিধা তোমাদের থাকবে না। এটা একটুখানি কঠিন পোয়েম, কিন্তু আমি যেরকমভাবে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা সবাই দেখেছো যে কতটা সিম্পল রাখার আমি চেষ্টা করেছি। তো যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও, আমি রেকমেন্ড করব তোমাদের। আচ্ছা, এখানে আমি তোমাদের ইউলিসিস কবিতাটার কোন লাইনটা মেটাফর, কোন লাইনটা কোন পোয়েট্রিক ডিভাইস, সেটার জন্য আমি একটা চার্ট তৈরি করে দিয়েছি। ঠিক আছে, আমি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপর এই প্রশ্নের সলিউশন তোমরা নিজে থেকেই উত্তর দিতে পারবে। চলো, যেমন লক্ষ্য করো এখানে আমি বলে দিয়েছি যে কোন কোন লাইনগুলো মেটাফর। অনেকেরই অসুবিধা হচ্ছিল যে বুঝতে পারছিল না যে এই লাইনটা কিসের মধ্যে পড়বে। তো আমি ওই জন্য প্রত্যেকটা লাইন যে লাইনগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো কোন পোয়েট্রিক ডিভাইসের মধ্যে পড়বে সেটা আমি এখানে ডিটেলসে বলে দিয়েছি। প্রথমে লেখা আছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। আচ্ছা, মেটাফর বা রূপক কি? রূপক মানে হচ্ছে এমন কোনো কথা যেটা পোয়েট ব্যবহার করছে অন্য একটা কথার বা অন্য একটা মিনিং বোঝানোর জন্য, সোজা কথা। তো এখানে দেখো লেখা আছে আই উইল ড্রিঙ্ক লাইফ, আমরা জীবনটাকে পান করছি। জীবনকে কি পান করা যায়? নিশ্চয়ই না, কিন্তু এখানে এমনভাবে বোঝানো হয়েছে যেন জীবনটাকে মদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেই মদ্যপানকারী শেষ ফোঁটা পর্যন্ত যেরকম গ্লাসের খেয়ে নেয়, ইউলিসিসও সেরকম বলতে চাইছে যে সে জীবনের প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা ফোঁটাকে উপভোগ করবে। তার মানে কি? তার মানে এখানে এই যে ড্রিঙ্ক বা লাইফের কথাটা যেটা বলছে, লাইফটাকে মদের সাথে তুলনা করা হয়েছে। যখন লাইক বা অ্যাজ এই সমস্ত কথাগুলো ব্যবহার করা হবে সেটা সিমিলির মধ্যে পড়ে। এটা হচ্ছে রূপক, ডাইরেক্ট যখন বলা হয়। তো আশা করছি বুঝতে পারলে কেন রূপক আমি এখানে লিখে দিয়েছি। এই যে সরাসরি ওয়াইন নয়, ওয়াইনের মতন করে এখানে ব্যাখ্যা করতে চেয়েছে। দ্বিতীয় হচ্ছে আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। তো ইউলিসিস বলছে যে তার যাত্রার যাদের যাদের সাথে সে দেখা করেছে বা যে সমস্ত অভিজ্ঞতা রয়েছে সেই সব কিছুই তার ব্যক্তিত্বের অংশ। তো এটা কেন রূপক? কারণ হচ্ছে যে এখানে যন্ত্র বা পাত্র হিসাবে ধরা হয়নি, এটাকে অভিজ্ঞতা বা সত্তার সাথে মিশে গেছে, এরকমভাবে জীবনের যাত্রাটাকে তুলে ধরা হয়েছে। তো এটাও তার মানে কিসের মধ্যে পড়বে? মেটাফরের মধ্যে। এর পরের লাইন হচ্ছে দেখো অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্টস, মানে এখানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে আর্টসের সাথে বলা হয়েছে। মানে আর্টস মানে হচ্ছে দরজা, দরজা বা ফাটক। তো এখানে বলতে চাইছে যে অভিজ্ঞতাকে দরজার সাথে তুলনা করা হয়েছে। যত অভিজ্ঞতা হয় তত নতুন নতুন দুনিয়া সামনে আসে বা তত নতুন নতুন দরজা খুলে যায়। তো এটাকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক, এর পরের লাইনটা দেখো, যেমন টু রাস্ট আনপারনিশড, নট টু সাইন ইন ইউজ। তো যখন এখানে বলতে চাইছে মানুষকে ধাতব জিনিসের সাথে মানে তলোয়ারের সাথে তুলনা করা হয়েছে। এখানে ডাইরেক্টভাবে ব্যবহার করা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে সেটা হচ্ছে মূর্ছে পড়ে গেছে, আনবার্নিশ মূর্ছে পড়ে যাওয়া। তো তেমনই এখানে জীবন অকর্মণ্য হয়ে যায়, যখন আমরা কোনো কাজকর্ম না করে থাকি তখন জীবনও কি হয়ে যায়? মূল্যহীন হয়ে যায়। এটাই বোঝাতে চাইছে। তো এটা হচ্ছে একটা কি? মেটাফর। এরপর টু সেল বিয়ন্ড দ্য সানসেট। তো এখানে আমরা লাইন একটা দেখেছিলাম যে সূর্যাস্তের ওপারে অন্য যে অজানা দিগন্ত আছে সেখানে প্রবেশ করতে চাইছে বা সেখানে ইউলিসিস যেতে চাইছে। কেন? কারণ অজানাকে জানতে। অ্যাকচুয়ালি কি সানসেট মানে সূর্যাস্তের ওপারে কি কোনো দুনিয়া থাকে? নিশ্চয়ই না।
কিন্তু এখানে রূপক হিসেবে বলছে যে সূর্যাস্তের ওপারে যাব, মানে কি, মানে অনেক আরও যে অজানা দিগন্ত আছে বা আরও যে অজানা জায়গা আছে সেই জায়গাগুলোকে আমি ঘুরবো, অভিজ্ঞতা আনবো। তো এই জিনিসগুলো এখানে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, মেটাফর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা লাইনকে আমি এখানে সহজ করে তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। এছাড়া দ্য সাউন্ডিং ফ্যারোজ, এটাও হচ্ছে কি সমুদ্রের ঢেউকে জমির চাষের দাগের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক, আমি এখানে ডিটেলসে লিখে দিয়েছি, তো এই লাইনটা হবে। আমি আর যাচ্ছি না ডিটেলসে, কারণ একটু বেশি বড় হয়ে যাবে ভিডিওটা না হলে। তারপরে ঠিক আছে, তো এই লাইনটাও হচ্ছে একটা মেটাফর। চলো এরপরে আরেকটা লাইন আছে যেটা মেটাফরের মধ্যে পড়ছে, ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। তো এটাও মেটাফরের মধ্যে পড়ছে, ডিটেলসে তোমরা একটু পড়ে নেবে। এরপরে যে লাইনটি সিমিলের মধ্যে পড়ছে, এই লাইনটা দেখো, এখানে লাইক কথাটা ব্যবহার করা হচ্ছে, দ্য ফলো নলেজ লাইক এ শাইনিং স্টার। তো এখানে শাইনিং বা অস্তগামী তারার সঙ্গে এখানে জ্ঞানকে তুলনা করা হয়েছে। তো এটা একটা সিমিলি বা উপমা। পার্সনিফিকেশন কাকে বলে, যখন আমরা কোনো বস্তুকে ব্যক্তি হিসাবে দেখিয়ে থাকি, মানে তার মধ্যে যেন প্রাণ আছে এরকম ভাবে দেখিয়ে থাকি। তো এখানে একটা লাইন হচ্ছে যে দ্য ডিপ মোনস রাউন্ডস উইথ মেনি ভয়েসেস। তো এখানে দ্য ডিপ মানে কি, সমুদ্রকে বলা হচ্ছে, মানে সমুদ্রকে যেন মানুষের মতন বলা হচ্ছে। দ্য ডিপ মোনস মানে হচ্ছে মানে কান্না করা বা কাঁদা। ঠিক, তো সমুদ্র যেন কাঁদছে, তো সমুদ্র অ্যাকচুয়ালি কি কাঁদে, নিশ্চয়ই না। তো এখানে সেটাকে পার্সন হিসেবে যেন দেখানো হচ্ছে। তো এই লাইনটা কিসের মধ্যে পড়বে, পার্সনিফিকেশনের মধ্যে পড়বে, ঠিক আছে। এছাড়া আরেকটা লাইন হচ্ছে দ্য স্লো মুন ক্লাইম্স। তো এখানে চাঁদকে ধীরে ধীরে উঠছে, ক্লাইম্স মানে হচ্ছে ওঠা। অ্যাকচুয়ালি কারা উঠতে পারে, মানুষরা উঠতে পারে, বাঁদররা উঠতে পারে, বা যার মধ্যে প্রাণ আছে তারা উঠতে পারে। তো এখানে চাঁদকে যেন বলছে যে মানুষের মতন সেটাও উঠছে। তো এটাও কিসের মধ্যে পড়বে, পার্সনিফিকেশনের মধ্যে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশন মানে কি, ইঙ্গিত বা উল্লেখ। এর উল্লেখ কিসের উল্লেখ, অ্যাকচুয়ালি যখন কোনো ইতিহাসের কোনো জিনিস বা অন্য কোনো কাব্যের জিনিস, অন্য কোনো পোয়েমের জিনিস, সেটাকে যদি কোনো কবি তার কবিতার মধ্যে ইউজ করে থাকে, সেটাকে আমরা বলে থাকি ইঙ্গিত বা অ্যালিউশন। যেমন এখানে লেখা আছে হ্যাপি এলসিস। তো এখানে পুরনো বা স্বর্গীয় দ্বীপ হিসেবে বলা হচ্ছে যেখানে বীরেরা মৃত্যুর পর যায়। তো হ্যাপি এলস এটা কিসের মধ্যে পড়বে, অ্যালিউশনের মধ্যে পড়বে। এছাড়া এখন ওখানে এক জায়গায় লেখা যে আর্চিলিস, তো একজন গ্রিক বীর, যে ট্রোজন যুদ্ধের একজন গ্রিক বীর। তো এই যে আর্চিলিস, এটা অন্য একটা কাব্য থেকে নেওয়া হয়েছে, যেটা এখানে আমরা ইউলিসিসের মধ্যে রেফারেন্স হিসেবে পেয়েছি। তো এটাও অ্যালিউশনের মধ্যে পড়বে। মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, মানে দেবতাদের সাথে যুদ্ধ করতো যারা। তো এখানেও কি, এটা দেবতাদের সাথে যুদ্ধ করতো কারা, যারা খুবই বীর হতো। তো এটাও কিসের মধ্যে, একটা পুরনো কোনো কাব্য থেকে, সেখান থেকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া উইন্ডি ট্রয়, মানে ট্রজন যে যুদ্ধ হয় তার প্রসঙ্গ তোলা হয়েছে। তো এটাও একটা ইতিহাস বা পুরাণের ইঙ্গিত টেনে আনে। তো এটা একটা অ্যালিউশন। আশা করছি তোমরা বুঝতে পারলে। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর সবারই যেহেতু অসুবিধা হচ্ছিল যে কোনটা কোন লাইনটা কিসের মধ্যে পড়বে, তার জন্যই আমি এখানে ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো এবার আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই। তো এবার এখানে লক্ষ্য করো, মেটাফর জানতে চেয়েছে। টু সেল বিয়ন্ড সানসেট, এটা তো আমরা পড়েছিলাম মেটাফর হিসেবে, তার মানে এই অপশনটা হতে পারে। আমি আপাতত হোল্ডে রাখবো, পরেরটা দেখছি, দ্য সাউন্ডিং ফেয়ারো। তো এটাও তো মেটাফর আমরা পড়লাম। আচ্ছা, দ্য ডিপ মর্ন রাউন্ডস, এটা তো আমরা দ্য ডিপ মর্নটা কিসের মধ্যে পড়েছিলাম, দ্য ডিপ মানে সমুদ্র, তো সমুদ্রকে মর্নস মানে কাঁদছে, তো পার্সনিফিকেশন। ঠিক, দ্য গ্রেট অ্যারচিলিস, এটা তো আমরা অ্যালিউশনের মধ্যে পড়লাম, লাস্ট যে টার্মটা। তো এটা তো হবে না, সি আর ডি হবে না, অপশন এ আর বির মধ্যে হতে পারে। কিন্তু আমাদের এখানে জানতে কি চেয়েছে, ডেসক্রাইব দ্য ডিজায়ার অফ নলেজ, মানে আরও জানার ইচ্ছা, সেটা কিসের মাধ্যমে বোঝাচ্ছিল। তো এখানে অপশন এ দেখো, সেল বিয়ন্ড দ্য সানসেট, মানে সূর্যাস্তেরও ওপারে যাবো, আমি আরও অনেক জিনিসকে জানবো। তো এখানে অপশন এ হয়ে যাবে ঠিক। তো এখানে আমরা অপশন এ কে টিক মেরে দেবো। এর পরের টার্ম যেটা আছে, পরের যে কোশ্চেন, সেটা আমরা যাই। হোয়াট ইজ দ্য মেন কনফ্লিক্ট এক্সপ্লোরড ইন ইউলিসিস। কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। তো কোন দুটো জিনিসের মধ্যে দ্বন্দ্ব দেখানো হয়েছে ইউলিসিসের কবিতার মধ্যে। প্রথম অপশনে কি বলছে দেখো, দ্য ফিয়ার অফ এজিং অ্যান্ড মোর্টালিটি। এজিং মানে হচ্ছে বয়স বা বার্ধক্য, আর মোর্টালিটি তো মানে হচ্ছে মৃত্যু ভয়, মানে মৃত্যু বা মরে যাওয়া সেই জিনিসটা। তো বার্ধক্য আর মৃত্যু ভয়ের মধ্যে দ্বন্দ্ব কি করে হবে, এই দুটো তো পর পর হয়। ঠিক আছে, বার্ধক্য মানে বয়স বাড়লে তবেই তো মৃত্যু হবে।
তো এই দুটোর ভয় এরকম তো দেখানো হয়নি। এই যে পুরো কবিতাটা আমরা পড়লাম তার মধ্যে তো এরকম কোনো টার্ম ছিল না, তো এই অপশনটা হবে না। নেক্সট বলছে দ্য চ্যালেঞ্জ অফ রিমেনিং লয়াল টু ওয়ান্স হোমল্যান্ড, মানে একজনের নিজের যে রাজ্য সেই রাজ্যের প্রতি লয়াল থাকা, সেই রাজ্যের প্রতি অনুগত থাকা। তো এই জিনিসটা তো ইউলিসিসের মধ্যে ছিল, এটার মধ্যে তো কোনো দ্বন্দ্ব বা কনফ্লিক্ট বোঝাচ্ছে না, তো অপশন বিও হবে না। অপশন সিতে বলছে দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার। হ্যাঁ, তো বলছে যে ডিউটি মানে আমরা যে কর্তব্য পালন করি দেশের প্রতি, রাজ্যের প্রতি, এবং তার সাথে যে পার্সোনাল ডিজায়ার মানে ব্যক্তিগত যে ইচ্ছা বা ব্যক্তিগত আকাঙ্ক্ষা, সেই দুটোর মধ্যে দ্বন্দ্ব চলছিল। হ্যাঁ, কবিতার মধ্যে আমরা এটাই দেখেছিলাম যে ইউলিসিস চাইছিল না যে সে যে কর্তব্যটা পালন করুক যেটা সে দেশে থেকে করছে, তার সাথে তার ইচ্ছা ছিল যে সে কোথাও একটা যাবে, মানে সে আরো নতুন কিছু শিখবে, নতুন কিছু জানবে, সেই আগ্রহটা ছিল, পার্সোনাল ইচ্ছা ডিজায়ারটা ছিল। তো অপশন সি হবে। আমি তবু একবার অপশন ডিটা পড়ে নিচ্ছি। দ্য লঙ্গিং, লঙ্গিং মানে আমরা দেখলাম যে আকাঙ্ক্ষা, ফর এ সিম্পলার মোর পিসফুল লাইফ, সিম্পল মানে হচ্ছে আরো সহজ এবং শান্তিময় একটা জীবন, সেটা আকাঙ্ক্ষা ছিল ইউলিসিসের। ইউলিসিসের তো সেরকম আকাঙ্ক্ষা ছিল না, বরং সেটাতে সে আরো বেশি বোরিং হচ্ছিল। তো অপশন ডিও হবে না, তাহলে অপশন সি পড়ে থাকছে, তো এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। চলো এরপরে 20 নম্বর কি বলছে, লাস্ট প্রশ্ন আমাদের ভার্সের মধ্যে, দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার টু দ্য রোমান নেম অফ দ্য গ্রিক হিরো। হ্যাঁ, তো ইউলিসিস এটা রোমান নাম গ্রিক হিরো হিসাবে কাকে দেখিয়েছিল? তো ইউলিসিসের আরেকটা নাম কি, সোজা কথা, ইউলিসিসের রোমানের আরেকটা নাম কি, সেটা হচ্ছে যে ওডিসিয়াস। তো এটা আমরা পড়েছিলাম, তো এই অপশনটা ঠিক হয়ে যাবে, আর বাকিগুলো তো আমরা পড়েই দেখবো না। তো এখানে আমরা পুরোপুরি ভার্সটা কমপ্লিট করলাম, এবার আমরা ড্রামার দিকে যাচ্ছি। তো এখানে প্রথম প্রশ্ন দেখো কি বলছে, হু ইনসিস্টেড মানে কে জোর করেছিল অন বার্টলিস নিড টু গো টু দ্য সি, মানে বার্টলিকে সমুদ্রে যাওয়ার জন্য কে বেশি জোর করেছিল? তো মরিয়া তো করেনি, মরিয়া তো চেয়েছিল যে বার্টলি যাতে না যাক। তো এখানে অপশন এ হবে না। মাইকেল তো সে তো সমুদ্রে গিয়ে অলরেডি মারা গেছে। ক্যাথলিন আর নোরা, ক্যাথলিন আর নোরার মধ্যে নোরা তো জোর করেনি, করেছিল একমাত্র ক্যাথলিন। ক্যাথলিনই একমাত্র সাপোর্ট করেছিল বার্টলিকে যে সে যাতে সমুদ্রে যায়। আর মরিয়া যখন তাকে বলছিল যে সমুদ্রে যেও না, তখন ক্যাথলিনই মরিয়াকে বারণ করে যে এরকমভাবে বলাটা উচিত নয়। আচ্ছা, তারপরে কি বলছে, কলাম ম্যাচিং আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, এই এই যে প্রশ্নগুলো হবে এগুলো সব সলভ করার দরকার নেই, আমাদের জাস্ট যেটা আমরা পারছি সেটাকে আগে খুঁজতে হবে। যেমন এখানে আমি প্রথমে যদি দেখি যে কলাম বিতে আমি দেখছি এখানের মধ্যে প্র্যাকটিক্যাল, কেয়ারিং, স্ট্রেট ফাস্ট অ্যান্ড সাপোর্টিভ, বিভিন্ন ক্যারেক্টারের কি তাদের ক্যারেক্টারিস্টিক সেগুলো বলছে এখানে। এখানে লেখা আছে ডিটারমাইন টু গো টু দ্য ফেয়ার টু সেল হর্স, এটা তো বার্টলি হবে, তার মানে এক একটা ডি হবে। এক একটা ডি আমি এখানে দুটো অপশনে দেখতে পাচ্ছি, প্রথম এতে আর ডি এতে দেওয়া আছে। তো বাকি বি আর সি তো হবে না, এই দুটো আমি চেকই করবো না। আচ্ছা, এরপরে দেখো এখানে যদি আমি এখানে দেখো ওভারওয়েলমড উইথ গ্রিভ মানে শোকে মর্মাহত হয়েছিল, কে ছিল এদের মধ্যে বেশি শোকায়িত? মরিয়া। তো 4 নম্বরে দেখো, 4 নম্বরে কি হবে? সি হবে। 4 নম্বরের সি এটাতে দেওয়া আছে, এটাতে দেওয়া নেই, তার মানে এটা ঠিক হয়ে যাবে। তো আমি দুটোকেই চেক করে নিলাম, প্রথমেরটা আর লাস্টেরটা, এই দুটো চেক করে তুমি যখন সলভ করবে এরকমভাবেই সলভ করবে। প্রথমে আগে দেখে নেবে যে কলম বিতে কি বলতে চেয়েছে, তারপরে এখানে চেষ্টা করবে যে যেটা আমি পারছি সেটাকে আগে ম্যাচ করে নেওয়া, তারপর দেখবে এখানে ওই অপশানটা কোনটাতে দেওয়া আছে। যদি দেখো যে দুটো দেওয়া আছে, তার মানে আরেকটা তুমি এখান থেকে যেটা সহজ লাগবে সেটা চেক করে নেবে। দুটো চেক করে নিলে দেখবে দুটো চেক করলেই তুমি আনসারটা পেয়ে যাবে। এরপরে আমি 23 নাম্বারে যাচ্ছি, লেখা আছে দ্য ফেয়ার মেনশন, মানে যে মেলাটা হয়েছিল সেটা ওই নাটকের মধ্যে মেনশন করা ছিল, কোন মেলাটা? ডনেগলের মেলা, আমরা পড়েছিলাম। তো এই অপশনটা ঠিক হয়ে যাবে, বাকি তো আর কিছু পড়বই না। এরপর এখানে 4টে অপশন দেওয়া আছে, বলছে ট্রু ফলস আমাদের বলতে হবে। তো এখানে দেখো প্রথম লাইনটা কি বলছে, মরিয়া স এ ভিশন অফ মাইকেল রাইডিং দ্য গ্রে পনি, মানে একটা ধূসর কালারের বা ছাই রঙের বাচ্চা ঘোড়াতে চড়ে যাচ্ছিল বিহাইন্ড বার্টলি, বার্টলির পেছনে। তো এটা আমরা দেখেছিলাম, তাহলে প্রথম যে অপশনটা আছে সেটা ঠিক হবে, তো এটা ট্রু আছে। এখানে আমি দেখতে পাচ্ছি এটাতে আছে, আর এখানে এটাতে আছে, এটাতে আছে। আচ্ছা, এরপরে আমি চেক করব মরিয়া রিসাইট এ ট্রেডিশন আইরিশ ব্লেসিং অ্যাট দ্য এন্ড, এটা আমি ঠিক বুঝতে পারছি না,
তোমাদেরও এরকম হতে পারে যে তোমরা একটা হয়তো অপশন বুঝতেই পারবে না। তো আমি পরের অপশনটায় যাব। দেখো এখানে লেখা আছে মরিয়া হ্যাড নো সন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, মানে মরিয়ার কোনো ছেলেই ছিল না যে নাটকটা শেষ হয় যখন তখন। এটা তো ট্রু হবে, একটা ট্রু। তাহলে এখানে দেখো ট্রু কোথায় আছে, এটাতে আছে, আর এখানে এটাতে আছে, ঠিক। আর লাস্টে আমি আর একটা দেখে নিচ্ছি, এখানে লেখা আছে যে দ্য সি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এ ডেস্ট্রয়ার ইন দ্য প্লে। তো সিকে মানে সমুদ্রটাকে ডেস্ট্রয়ার হিসেবেই দেখানো হয়েছিল, তো এটা তো ফলস হবে না, তাহলে এটা ট্রু হবে। তাহলে এখানে অপশন এই একমাত্র থাকছে যেটা আমাদের তিনটে অপশনকে ঠিক করছে। ঠিক, অনেক সময় এরকম হবে যে তোমরা দুটো অপশনের মধ্যে ঠিক আনসারটা পেয়ে যাবে। চেষ্টা করবে সবসময় যেটা পারবে না সেটাকে ছেড়ে দিয়ে বাকি পরের যেটা আছে সেটাকে চেক করার। এরপরে মাইকেল ওয়াজ রাইডিং এ ডে, মাইকেল কি এই শব্দ তো আমরা এখানে পড়লাম গ্রে কালারের, তো এখানে অপশন এ হয়ে যাবে, বাকি আর কিছু দেখবই না। এবার আসছি আমরা গ্রামার পার্টে। গ্রামার পার্টের ক্ষেত্রে অনেক জায়গায় আমি তোমাদেরকে কিছু কিছু ছোট টিপস দিতে থাকবো যাতে তোমরা বুঝতে পারো। প্রথমে লেখা আছে দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস। তো এখানে দুটো আমাদের কাছে সেন্টেন্স দেওয়া আছে আর এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। যদি তোমরা কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি এবং সিম্পল সেন্টেন্স কি এগুলো ব্যাপারে একদমই কিছু জানো না, তাহলে তোমাদের জন্য একটু করে আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে প্রথমে লক্ষ্য করো সিম্পল সেন্টেন্স কাকে বলে। দেখো কিচ্ছু তোমাদের এক্সট্রা করে কিচ্ছু জানতে হবে না, জাস্ট আমি যতটুকু বলছি ততটুকু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলেই দেখবে তোমরা এই টাইপের যে গ্রামারের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের প্রশ্নের উত্তর খুব সহজেই বার করতে পারবে। দেখো সিম্পল সেন্টেন্স কাকে বলে, সোজা কথা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে মাত্র একটি মেন ভার্ব থাকবে, ঠিক আছে, সেটাকে সিম্পল সেন্টেন্স বলা হবে। মেন ভার্ব কি, মেন ভার্ব মানে হচ্ছে কর্তা যে কাজটা করে, মানে সাবজেক্ট যে কাজটা করে, সাবজেক্ট যে কাজটা করে। যেমন এখানে একটা সহজ এক্সাম্পল হচ্ছে আই রিড, আমি পড়ি। তো এখানে কর্তাকে আমি, কর্তা কাকে বলা হয়, যার সম্বন্ধে বলা হচ্ছে সেন্টেন্সে, কার সম্বন্ধে বলা হচ্ছে, আমার সম্বন্ধে। তো এবং কর্তা যে কাজটা করছে মানে আমি যে কাজটা করছি, আমি কি করছি, আমি বই পড়ছি। তো এটা কি হয়ে যাবে সেন্টেন্সে মেন ভার্ব। যে সেন্টেন্সে শুধু এতটুকু ডেফিনেশন মাথায় রাখলেই তোমরা সিম্পল সেন্টেন্স কি সেটা বুঝতে পেরে যাবে। যে সেন্টেন্সে একটি মাত্র মেন ভার্ব থাকবে, এবং মেন ভার্ব কাকে বলা হবে, যেটা সাবজেক্ট করে, যেটা সাবজেক্ট করে। সাবজেক্ট কাকে বলে, যেটা সেন্টেন্সে যার সম্বন্ধে বলা হয়। যেমন এখানে আই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক সেরকমই পরেরটাই দেখো সি প্লেস দ্য গিটার। সি এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, সি মানে তার সম্বন্ধে বলা হচ্ছে, মেয়েটার সম্বন্ধে বলা হচ্ছে। সে কি করছে, সে কি করছে, সে প্লেস, প্লেস মানে হচ্ছে বাজাচ্ছে। তো এখানে সে বাজাচ্ছে গিটার, গিটার বাজাচ্ছে, তাহলে এখানে সে যে কাজটা করছে সেটাই তার মেন ভার্ব, তাহলে এখানে প্লেসটা হয়ে যাবে মেন ভার্ব। তাহলে যে সেন্টেন্সে কেবলমাত্র একটি মেন ভার্ব থাকবে সেই সেন্টেন্সটাই সিম্পল সেন্টেন্স। এখানে দেখো একটা যদি এরকম লেখা থাকে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, এখানে লক্ষ্য করো জ্যাক অ্যান্ড জিল দেওয়া আছে। অ্যান্ড তো আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হয়। যাদের মনে ডাউট থাকছে যে বা যা যে এরকম ভাবছো যে অ্যান্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হয়, এখানে তাহলে এটা কি করে সিম্পল সেন্টেন্সে আসছে, লক্ষ্য করো এখানে অ্যান্ড কোন জিনিসটাকে জয়েন করেছে। অ্যান্ড মানে যে কম্পাউন্ড সেন্টেন্স এমন নয়, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, ওটা কোন দুটো জিনিসকে কানেক্ট করেছে সেটা আমাদের দেখতে হবে। যেমন এখানে লক্ষ্য করো জ্যাক অ্যান্ড জিল দুটোই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট আর দুটোকেই কানেক্ট করেছে অ্যান্ড, ঠিক। কনজাংশন এখানে দুটো সাবজেক্টকে কানেক্ট করছে, ভার্বকে কানেক্ট করছে না। যখন ভার্বকে কানেক্ট করবে বা সেন্টেন্সকে কানেক্ট করবে তখনই কেবলমাত্র সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। পরে যখন আমি কম্পাউন্ড সেন্টেন্স বোঝাচ্ছি তখন তোমরা বুঝতে পারবে এই এক্সাম্পলটা। আর এখানে লক্ষ্য করো জ্যাক অ্যান্ড জিল কি করছে, ওয়েন্ট আপ মানে উঠছে। তো এখানে ওয়েন্ট আপটা কি সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব হিসেবে কাজ করছে, আর দ্য হিলটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানেও সেন্টেন্সে একটাই মেন ভার্ব আছে, ওয়েন্ট আপ। এরপর দেখো কম্পাউন্ড প্রেডিকেট যদি এরকম থাকে, তো দেখো লেখা আছে হি হি রাইটস পোয়েমস অ্যান্ড পেন্টস, সে লেখে পোয়েমস এবং পেন্টস। তো এখানে লক্ষ্য করো এখানেও একটাই মেন ভার্ব আছে, সাবজেক্ট কি হি, এবং সাবজেক্ট কি করছে, সাবজেক্ট লিখছে, কি লিখছে, পোয়েমও লিখছে আবার পেন্টও লিখছে। তো এখানে একটাই মেন ভার্ব আছে সেটা হচ্ছে রাইটস। তাহলে যে সেন্টেন্সে একটাই মেন ভার্ব থাকে, আমি বারবার বলছি যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। এর এক্সাম্পলটা দেখো, একটা আরেকটু বড় আমি রেখেছি, এবং এখানে তুমি লক্ষ্য করবে এখানেও একটাই ভার্ব আছে। দেখো দ্য টল বয় ইন দ্য ব্লু শার্ট, এই পুরোটাই হচ্ছে সাবজেক্টের পার্ট, টল বয় ইন দ্য ব্লু শার্ট মানে সেই ছেলেটা, অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে এখানে বয়। বয়টা কি করছে, রানস ভেরি ফাস্ট, দৌড়াচ্ছে খুব তাড়াতাড়ি এভরি মর্নিং। তো
তো এখানে বয়টার সম্বন্ধে বলছে, কর্তা কি করছে, এখানে সাবজেক্ট কি করছে, বয়। বয়টা কি করছে, বয়টা দৌড়াচ্ছে। বয়টা কি করছে, বয়টা দৌড়াচ্ছে। তাহলে এখানে দৌড়ানোটা কি সেন্টেন্সে মেন ভার্ব। তাহলে কর্তা যে কাজটা করে বা সাবজেক্ট যে কাজটা করে সেটাই হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব। তাহলে এখানে দেখো রানসটা কি হয়ে যাবে, সেন্টেন্সের মেন ভার্ব। তো এখানেও লক্ষ্য করলে দেখবে একটাই মাত্র ভার্ব আছে, আর অন্য কোনো ভার্ব নেই। বাকি এগুলো সব প্রিপোজিশন, অ্যাডভার্ব, এই সমস্ত কিছু। ঠিক, তো তার মানে আমরা সিম্পল সেন্টেন্স কি বুঝে গেলাম। চলো এবার দেখা যাক কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একের বেশি মেন ভার্ব থাকবে এবং সেগুলি এই কানেক্টরগুলো দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে, তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। কোন কানেক্টরগুলো, এই যে যেগুলো নিচে লেখা আছে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো। ঠিক, তো এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা কোনো দুটো সেন্টেন্সকে কানেক্ট করে থাকি, তখন আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। যেমন এখানে লক্ষ্য করো, আই ওয়াজ স্টার্ট, এটা একটা সেন্টেন্স। আই ফিনিশড মাই ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে আমরা বাট দিয়ে কানেক্ট করছি, তাহলে এখানে এটা কিসের মধ্যে পড়বে, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়বে। এছাড়া কিছু কনজাংটিভ অ্যাডভার্ব আছে যেগুলো ব্যবহার করেও আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে থাকি। এখানেও একইভাবে দুটো ক্লজ বা দুটো সেন্টেন্স পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, দেয়ারফোর, হাউএভার, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে। ঠিক আছে, স্টিল, ইনডিড, ইনফ্যাক্ট, মিনওয়াইল, অ্যাকর্ডিংলি। তো এরকমভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে লক্ষ্য রাখবে দুটো ক্লজ, দুটো সেন্টেন্স আলাদা আলাদা হবে এবং দুটোর মধ্যেই আলাদা আলাদা ভার্ব থাকবে। তো সেখানে আমরা কি করতে পারি, সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। আর এগুলো সবসময় এইগুলো দিয়ে, এই কানেক্টরগুলো দিয়েই কানেক্ট হয়। এছাড়া এরপর আমরা আসছি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে সেটাতে। যে সেন্টেন্সে একইভাবে এখানেও একের বেশি মেন ভার্ব থাকবে। দেখো লেখা আছে, যে সেন্টেন্সে একের বেশি মেন ভার্ব থাকবে এবং সেগুলি এই কানেক্টরগুলো দ্বারা পরস্পরের সাথে যুক্ত হবে, সেগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখানে কোন কানেক্টরগুলো, এই যে যেগুলো তোমাদের সামনে লেখা আছে, কজ বা রিজন, কারণ বা ফলাফল, এই সমস্ত কিছু দেখানোর জন্য বিকজ, সিন্স, অ্যাজ, ইন, অ্যাজ মাচ, অ্যাজ, এই ওয়ার্ডগুলো। টাইম বোঝানোর জন্য হোয়েন, হোয়েনেভার, ওয়াইল, আফটার, বিফোর, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, ওয়ান্স, এই কথাগুলো। অলদো, দো, ইভেন দো, ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, ইন কেস, অ্যাজ লং অ্যাজ, সো দ্যাট খুব ইম্পর্টেন্ট, অ্যাজ, দেন, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে, বিকজ। তো সেটার ক্ষেত্রে যদি এরকম কানেক্টর, মানে দুটো ক্লজ বা দুটো সেন্টেন্সকে এরকম কানেক্টর যুক্ত করে থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলি। এছাড়াও কিছু আছে যেগুলো রিলেটিভ প্রোনাউন বলা হয় আর রিলেটিভ অ্যাডভার্ব বলা হয়, সেগুলো দিয়েও আমরা কি করে থাকি, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে থাকি। মোট কথা, তোমরা যদি কোনো কানেক্টর এরকম দেখতে পাও, এই কানেক্টরগুলো, সেগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলবে। যদি কোথাও এরকম কানেক্টর দেখতে পাও, তাহলে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবে। ব্যাস, এর বেশি আর কিচ্ছু তোমাদের এখন জানার দরকার নেই। এবার আমরা আমাদের প্রশ্নে আসছি। লক্ষ্য করো, এবার এখানে দুটো সেন্টেন্স ছিল, দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস। তো এখানে দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে। প্রথমে কি বলছে, দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি অ্যান্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখেছিলাম, তো এটা হবে না প্রথমেরটা। তারপর একটা, আই স এ গার্ল সেলিং বাস্কেট হোয়েন হতে পারে, আমি হোল্ডে রাখবো আপাতত। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, তারপরে সিএতেও হোয়েন দেওয়া আছে, হোয়েন দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেট। তো এই দুটোর মধ্যেই হোয়েন ব্যবহার করা হয়েছে, দুটোকেই আমি আপাতত হোল্ডে রাখবো। আর যদি কোনো অপশনগুলো এলিমিনেট হয়, যেমন অপশন ডি যদি এলিমিনেট হয়ে যায় তো ভালো। এখানে লেখা আছে, আই স এ গার্ল হু ওয়াজ সেলিং বাস্কেট অ্যান্ড দ্য ট্রেন স্টপড, এখানে আবার অ্যান্ড ব্যবহার করা হয়েছে, তো এটা হবে না। তাহলে অপশন ডিও এলিমিনেট হয়ে গেল, বাকি পড়ে আছে এই দুটো। এবার এখানে লক্ষ্য করো, এই দুটো অ্যাকশনের মধ্যে কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে। প্রথমে তো নিশ্চয়ই ট্রেনটা দেউলি স্টেশনে থামবে, তারপর তো ন্যারেটর দেখতে পাবে যে গার্লটা বাস্কেট সেল করছে। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে কি বলছে, আই স এ গার্ল সেলিং বাস্কেট, আমি একজন মেয়েকে দেখলাম বাস্কেট সেল করছে, হোয়েন দ্য ট্রেন স্টপড, নাকি আগে ট্রেনটা থামবে, হোয়েন দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, যখন ট্রেনটি দেউলি স্টেশনে থামলো তখন আমি দেখলাম, কোনটা ঠিক হবে। নিশ্চয়ই আগে ট্রেনটা দেউলি স্টেশনে থেমেছে, তারপর ন্যারেটর দেখেছে। তো এখানে দেখো অপশন সিতে দেওয়া আছে, যখন ট্রেনটি থামলো তখন হবে। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে, অপশন বি হবে না। এখানেও হোয়েন ব্যবহার করা হয়েছে, কিন্তু কেন আমি এটা তুললাম না, কারণ এখানে আগে প্রথমে গার্লটা বাস্কেট সেল করছে, তারপর ট্রেনটা ঢুকছে। ঠিক, কিন্তু এখানে তো এটা ভুল হয়ে যাবে,
আমরা আগে কারেক্ট অর্ডার কি হবে, আগে ট্রেনটা ঢুকবে তারপর মেয়েটা সেল করবে। তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। তো ওই জন্য বলেছিলাম যে বারবার, আর তোমাদের এটা করতেই হবে, এমনটা করবে না যে এটা দেখে মনে হচ্ছে এটাতেও তো হ্যাঁ 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 এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হবে, এটাতে টিক মেরে দিয়ে বেরিয়ে গেলাম, ওইটাই সব থেকে বড় ভুল হবে তোমাদের। আর এমসিকিউ এমন একটা জিনিস, একবার টিক মেরে দিচ্ছ, একবার তুমি ওএমআর সিটে মার্ক করে দিচ্ছ, তারপরে কিন্তু আর ভাবা যাবে না, তারপর আর কিচ্ছু হবে না। তো সুতরাং আগে প্রথমে 4টে অপশন পড়ে নেবে, টাইম তোমাদের কাছে যথেষ্ট থাকবে। চলো এরপরে কি বলছে, কালামস ফাদার লিড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং। এখানে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে বলেছে, মানে সিম্পল সেন্টেন্স মানে আমরা কি বলেছিলাম যে সেন্টেন্সে একটাই মাত্র মেন ভার্ব থাকবে। তো আমরা এখানে খুঁজবো যে দুটো ভার্ব। প্রথমে তো লেখা আছে কালামস ফাদার লিড প্রেয়ার্স অ্যাট মস এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং। তো এখানে দেখো প্রথমে কি বলছে, কালামস ফাদার লিড প্রেয়ার্স ফুল স্টপ হি এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং। এটা হতে পারে, হোল্ডে রাখবো। কালামস ফাদার লিড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক, কালামস ফাদার লিড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক, এই পুরো সেন্টেন্সটা তুলেছে। হি ওয়াজ ইম্পর্টেন্ট, তিনি ইম্পর্টেন্ট ছিলেন, বাকি যে অংশটুকু সেটা তো আর লেখাই নেই। তো এই অপশনটা, বাকি যে অংশটুকু এই যে এমফাসাইজ করা এই সমস্ত কথা তো লেখা নেই, তো অপশন বিকে আমি আপাতত এলিমিনেট করে দেবো। অপশন সিতে দেখো, কালামস ফাদার লিড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক হি এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং। লক্ষ্য করো এখানে এমফাসাইজিং কথাটা, এই সমস্ত কথাগুলো লেখাই নেই, এমফাসাইজ কথাটা লেখাই নেই। আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওপরে যেটা আমাদের দেবে সেই সমস্ত ওয়ার্ডগুলো যেন এই সেন্টেন্স যে অপশনগুলো থাকবে তার মধ্যে থাকে। এখানে এমফাসাইজিং কথাটা মিসিং আছে, এখানে কিছু মিসিং আছে, এখানে কিছু মিসিং আছে, তার মানে অপশন সি একমাত্র থাকছে যেখানে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া আছে, অ্যাট দ্য মসও দেওয়া আছে, এমফাসাইজডও দেওয়া আছে, তাহলে অপশন সি টিক মারবো। ঠিক আছে, অনেক সময় এরকম হবে যে ওপরে সেন্টেন্সে কোনো ডিটেলস দেওয়া থাকবে যেটা নিচের অপশনগুলোর মধ্যে থাকবেই না, সেগুলোকে মানে না দেখে চোখ বন্ধ করে এলিমিনেট করে দেওয়া যাবে। চলো এরপরে 28 নম্বরের আমরা দেখি, ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো, হি লংস ফর অ্যাডভেঞ্চার। এটাকেও আমাকে কি বলতে বলছে, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলছে। সিম্পল সেন্টেন্স মানে কি, একটাই মাত্র মেন ভার্ব থাকবে। দেখো লেখা আছে প্রথমে ইউলিসিস ইজ এ লেজেন্ডারি হিরো হু তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছিলাম, তো এটা হবে না। ইউলিসিস কমা এ লেজেন্ডারি গ্রিক হিরো লংস ফর অ্যাডভেঞ্চার, তো এখানে কমা দিয়েছে। এখানে সেন্টেন্সের মধ্যে দেখো কটা ভার্ব আছে, ইউলিসিস এ লেজেন্ডারি গ্রিক হিরো লংস, একটাই মাত্র ভার্ব আছে, তো এটা হতে পারে, আমি এটাকে আপাতত হোল্ডে রাখবো। তারপর কি বলছে, ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো অ্যান্ড তো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হয়, তো এখানে অপশন সিও হবে না। লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো, এখানেও একটাই মাত্র ভার্ব আছে। তো এবার আমি দেখবো যে এই দুটো সেন্টেন্স, এই যে দুটো অপশন আছে দুটোর মধ্যে অ্যাকুরেট কোনটা, এই দুটোর মধ্যে তোমরা নিজেরাই বলো তো কোনটা ঠিক হবে। প্রথমে দেখো এখানে বলছে যে লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, মানে অ্যাডভেঞ্চার অর্থাৎ যাত্রার জন্য আকাঙ্ক্ষায়, ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো, ইউলিসিস হচ্ছে একজন মহান হিরো। তো এরকম এই সেন্টেন্সটা কি মানে দাঁড়াচ্ছে ঠিকঠাক মতন? নিশ্চয়ই না। এই সেন্টেন্সটা লক্ষ্য করে, ইউলিসিস হচ্ছে একজন লেজেন্ডারি গ্রিক হিরো যে অ্যাডভেঞ্চারের আকাঙ্ক্ষায় থাকে, তো এই অপশনটা একদম অ্যাকুরেট হবে। ঠিক আছে, এই অপশনটা একদম অ্যাকুরেট হবে, তো আমরা এটাতে টিক মারবো। এটা কেন হবে না, কারণ এখানে মানেটাই দাঁড়াচ্ছে না। যদি এটা এরকম থাকতো যে ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, তখন কিন্তু সেন্টেন্সটা ঠিক হতো, কিন্তু এটা আগে তুলে দিয়েছে, তো এটা ভুল হয়ে যাবে। এবার আসা যাক পরের যে 29 দাগের, সেটা দ্য হোস্ট সেড ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। এবার ন্যারেশন চেঞ্জের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বা সব থেকে সহজ জিনিস বলতে পারো, সেটা হচ্ছে যে বাইরের ভার্ব এবং ভেতরের ভার্ব দেখা। বাইরে কি টেন্সে আছে সেটা আমাদের দেখতে হবে এবং ভেতরে কি টেন্সে আছে সেটাকে দেখতে হবে। বাইরে দেখো সেড লেখা আছে মানে সিম্পল পাস্ট টেন্স, আর ভেতরে দেখো কিলস লেখা আছে যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্ট, তার মানে এই যে ভেতরের কোটেশনটা সেটাও সিম্পল পাস্টে হয়ে যাবে। তো এখানে সেড লেখা আছে, এখানে কি হয়ে যাবে, কিল্ড হয়ে যাবে, আর এখানেও কিল্ড হয়ে যাবে। তো আমি দেখবো যেখানে যেখানে কিল্ড লেখা আছে সেগুলো রাখবো, বাকিগুলোকে এলিমিনেট করে দেবো। যেমন দেখো এখানে লেখা আছে কিল্ড, তো এটা হবে। এখানে হ্যাড কিল্ড দেওয়া আছে, এটা হবে না কারণ এটা পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে, হ্যাড কিল্ড এটা হবে না, তো আমাদের এটা এলিমিনেট হয়ে গেল। আচ্ছা,
দ্য হোস্ট সেড দ্যাট ক্যাপিটাল উড কিল তো হবেই না, কারণ আমাদের কিল্ড দেখতে হবে কোথায় কোথায় কিল্ড দেওয়া আছে। এখানে তো কিলস দেওয়া আছে, এটা হবেই না। তো এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। কেন? কারণ এখানে কিলস দেওয়া আছে। তোমাদের চেক করার কি পদ্ধতি বললাম যে বাইরের ভার্ব দেখবো এবং ভেতরের ভার্ব দেখবো। বাইরে কিসে আছে? পাস্ট টেন্সে, পাস্ট সিম্পলে আছে, তাহলে ভেতরেরটাও পাস্ট সিম্পলে হয়ে যাবে। প্রেজেন্ট সিম্পলে আছে, এক স্টেপ পেছনে যাব, পাস্ট সিম্পল, তো এটা কি হয়ে যাবে? পাস্ট সিম্পল। তো এখানে পাস্ট সিম্পল একটা অপশানই দেওয়া আছে, যেটা হচ্ছে অপশন ডি, অপশন বি। তো এটাই ঠিক হয়ে যাবে। তো আমরা এটাকে টিক মারবো এবং পরের অপশনটায় যাব। চলো, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বো অ্যামং। এখানে একটা ইরর দেওয়া আছে, ইররটাকে আমাদের কারেক্ট করতে হবে। এবার এই ইররটা আমরা কি করে তাড়াতাড়ি বুঝতে পারবো যে কোন জায়গাটা এরর দেওয়া আছে? লক্ষ্য করো, প্রথমেই তোমাদের অপশানগুলোকে চেক করবে, অপশানের মধ্যে কোথায় পার্থক্য দেওয়া আছে, অপশানের মধ্যে কোথায় পার্থক্য। লক্ষ্য করো এখানে ওয়্যারস যেখানে যেখানে লেখা আছে সেগুলোই দেখো পার্থক্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো মানে কি ভুলটা কোথায় দেওয়া আছে? ওয়্যারসে। এই জায়গাটা। তো এখানে কি লেখা আছে আমরা একবার পড়ে নেবো। দ্য জায়েন্ট ওয়্যার দ্য স্কার্ফ। জায়েন্ট যেহেতু সিঙ্গুলার নাউন, তার জন্য তার সঙ্গে সিঙ্গুলার ভার্বই আসবে। সিঙ্গুলার ভার্ব মানে যার সাথে এস বা ইয়েস যোগ থাকে। প্রেজেন্ট সিম্পল টেন্সে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় যদি আমাদের অ্যাকচুয়াল যে নাউনটা থাকে সেটা থার্ড পারসন সিঙ্গুলারে থাকে। দ্য জায়েন্ট তো থার্ড পারসন সিঙ্গুলার, আর তার সাথে দেখো ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে, ঠিক আছে? তার মানে এখানে এস বাই ইয়েস যোগ হয়েছে, এটা ঠিক হবে। এখানে এস বাই ইয়েস যোগ হয়েছে, এটা ঠিক হবে। ওয়্যারিং তো হবেই না, ওয়্যার্স এখানে এস বাই ইয়েস যোগ হয়েছে, তাহলে এটা ঠিক হবে। তাহলে অপশন সিকে আমরা বাদ দিয়ে দেবো। এরপর আমি এই যে তিনটে অপশন দেওয়া আছে, এই তিনটের মধ্যে পার্থক্য খুঁজবো যে কোথায় কি ভুল দেওয়া আছে। এখানে লেখা আছে দেখো, অ্যান্ড ফ্লাওয়ার্স আর দেয়া থাকার কথা, কিন্তু ইজ দেয়া আছে। কিন্তু ফ্লাওয়ারের ক্ষেত্রে প্লুরাল নাউন, এই প্লুরাল নাউনের ক্ষেত্রে কি আসে? প্লুরাল ভার্ব আসে, ইজ তো আসবে না, আর আসবে। তাহলে এখানে তো অপশন এও হবে না। তারপরে দেখো ফ্লাওয়ার্স আর হাং দেয়া আছে, এখানে কি লেখা ছিল? আর হাং, তো এখানে হাংড দেয়া আছে। আমরা তো এখানে ইরর খুঁজে পেয়ে গেছি, তাহলে বাকিগুলো আমি আর চেক করব কেন? তাহলে এখানে অপশন বিও হবে না, কারণ এখানে হাংড করে দেওয়া হয়েছে। তারপরে অপশন ডিতে দেওয়া আছে ওয়্যার স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন দ্য ক্রিমসন ক্লাস্টার। হ্যাঁ, তো এই অপশনটাই একমাত্র ঠিক হবে। বুঝতে পারলে কীরকমভাবে আমি বার করলাম? যে কোনো এখানে আমাদের একটাই ইরর থাকবে, এমন নয় যে 4-5টা করে ইরর দেওয়া থাকবে। যে ইররটা আমি কি করে খুঁজে বার করবো যে কোথায় ইররটা দেওয়া আছে? আমি অপশান চেক করব, অপশানের মধ্যে কোথায় পার্থক্য দেওয়া আছে আমি দেখব। সেইটা যখনই পেয়ে যাব তখন একবার মিলিয়ে নেবো যে এখানে ইররটা কেন হচ্ছে। তো যেমন এখানে ছিল যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় প্রেজেন্ট টেন্সে, তো আমি এখানে এস বা ইয়েস যোগ করব, যেগুলো যেগুলো সেগুলো দেখবো। তো এই অপশানটা রেখে দিলাম। তারপরে আমি কি করলাম? এই অপশানটাকে তো প্রথমেই এলিমিনেট করে দিলাম। তারপরে আমি বাকি সেন্টেন্সের সাথে চেক করলাম। আমি তোমাকে এই সবই একটু আগে বললাম কি, যে এখানে অনেক সময় হবে কি সেন্টেন্সেই ভুল দেওয়া থাকবে, যেটা অপশানে থাকবে না সেই অপশানের মধ্যেই ভুল থাকবে। এরপরে আমরা যাচ্ছি, এরপর হচ্ছে কম্প্রিহেনশন, আনসিন। এবার আনসিন কিভাবে সলভ করতে হয় খুব ভালো করে মন দিয়ে বোঝো। আনসিনের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আটকে যায় এবং আনসিন ঠিকঠাক মতন অপশানগুলোকে এলিমিনেট করতে পারে না, আর ঠিকঠাক অপশানে টিকও মারতে পারে না, কারণ এখানে গ্রামার, ভোকাবুলারি এই সমস্ত কিছু ইনক্লুড থাকে। আর তার সাথে তোমার রিডিং স্কিলটাও চেক করা হয়। তো একদম মন দিয়ে এখানটা বোঝার চেষ্টা করো। প্রথমে আমাদের আনসিন সলভের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা পড়তে শুরু করব না, প্রথমেই আমরা চলে যাব যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ওপরে। এবার প্রশ্নগুলোতে কেন চলে যাব বলছি? কারণ প্রশ্নগুলোতে এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো আমাদের এখানে এই আনসিনের মধ্যেই থাকবে। তো সেই ওয়ার্ডগুলোকে আগে প্রথমে আমরা খুঁজে নেব। বলতে পারো এখান থেকে আমরা কিওয়ার্ড খুঁজবো। কিওয়ার্ড মানে কি? মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডে এই আনসিনের মধ্যে আমরা সঙ্গে সঙ্গে চোখে পড়ে যাবে এরকম। তো যেমন এখানে লক্ষ্য করো প্রথম ওয়ার্ডটা কি বলছে? ইনসেসেবল। তো ইনসেসেবল এই ওয়ার্ডটা আমরা এর মধ্যে পাবো, তাহলে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ইনসেসেবল। মাথায় রেখে দেবো যে ইনসেসেবল ওয়ার্ডটা আমরা আনসিনের মধ্যে যখন পড়বো তখন ওই ওয়ার্ডটা পেলে ওই জায়গাটা আমরা মার্ক করে রাখবো, বা ওই জায়গা থেকে ডাইরেক্ট এই জায়গায় জাম্প করব, এই প্রশ্নটায় জাম্প করব। এরপরে দেখো লেখা আছে দ্য ফ্রেজ প্রপিলস সায়েন্টিফিক ডিসকভারি। তো সায়েন্টিফিক ডিসকভারি এই ওয়ার্ডটা বা ডিসকভারি ওয়ার্ডটা যদি আমরা কোথাও পাই এই আনসিনের মধ্যে, সঙ্গে সঙ্গে এই প্রশ্নের মধ্যে চলে আসবো। এরপর দেখো এখানে কি লেখা আছে? পারস্যুট, সায়েন্টিস্ট পারস্যুট।
তো এখানে পারসিউট কথাটা যদি পাই বা চিলড্রেন ফ্যাসিনেশন এই কথাটা যদি আমরা পাই তাহলে আমরা সোজা এখানে জাম্প করব। এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ডিসকভারি একটা কিওয়ার্ড, ইনসেসেবল একটা কিওয়ার্ড, ঠিক আছে, পারসিউট একটা কিওয়ার্ড, এগুলোকে একটুখানি মাথায় রাখতে হবে। এছাড়া এস্টাবলিশ বিলিভস একটা কিওয়ার্ড। আমি কি করছি, কিওয়ার্ডগুলোকে আগে আমি মার্ক করে নিচ্ছি, ঠিক আছে, কিওয়ার্ডগুলোকে মার্ক করে নিচ্ছি। দেখবে তোমরা যখন পড়বে তখন হট করেই তোমাদের এখানে চোখে পড়ে যাবে এই ওয়ার্ডটা আমরা এখানে পেয়েছিলাম। এরপর আর কি বলছে, রেকলেসনেস এই ওয়ার্ডটাও আমরা এখানে পাবো। আর কিছু আছে, বলছে মেন আইডিয়া, প্যাসেজের মেন আইডিয়া আমাদের খুঁজে বার করতে হবে। এটা একটুখানি কঠিন হয়ে যাবে, আমি তোমাদের এটাও সলভ করা শেখাবো কীরকমভাবে তোমরা খুব তাড়াতাড়ি এইরকম টাইপের যখন বলবে যে মেন আইডিয়া কি বলো, তখন আমরা কিভাবে বার করব সেটাও আমি তোমাদের শেখাচ্ছি। আচ্ছা, তারপরে কি বলছে, আমি আগে প্রথমে পড়ে নিই যে আলটিমেট রিওয়ার্ড ফর এ কিউরিয়াস, আলটিমেট রিওয়ার্ড এই ওয়ার্ডটা আমরা পাবো, আলটিমেট রিওয়ার্ড, ঠিক আছে, আলটিমেট রিওয়ার্ড কথাটা পাবো। আচ্ছা, অথর সাজেস্ট দ্য কিউরিওসিটি ক্যান বি, কিউরিওসিটি কথাটা আমরা পাবো, ঠিক, আর কিউরিয়াস পারসন implies, the passage implies that a curious person should, তো এই ওয়ার্ডটাও আমরা পাবো, কিউরিয়াস পারসন শুড। আচ্ছা, হোয়াট মেসেজ ডাজ দ্য প্যাসেজ আলটিমেটলি কনভে, তো কি মেসেজ দিতে চাইছে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, আপাতত আমি এইটা আর এইটা এই দুটো জিনিসকে আমি স্কিপ করছি, কারণ এখানে একটা মেন আইডিয়া জানতে চাইছে আর এখানে মেসেজ কে দিতে চাইছে সেটা আমাদের জানতে চাইছে। এমন না যে আমরা জাস্ট খালি মেলাবো, আমরা পড়বো, ভালো করেই পড়বো, যে জায়গাটা মানে বুঝতে পারছি না সেই জায়গাগুলোকে স্কিপ করে দেবো, ঠিক আছে। যেমন প্রথমে লেখা আছে কিউরিওসিটি দ্য ইনসেসেবল ডিজায়ার, এই দেখো প্রথমেই ইনসেসেবল আমরা তো এখান থেকে পেয়েছিলাম, তো এখানে বলতে চাইছে দ্য ওয়ার্ড ইনসেসেবল দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিনস, তো এখানে ইনসেসেবল মানে কি, ইজিলি স্যাটিসফাইড, আনএবল টু কন্ট্রোল, কনস্ট্যান্টলি হাংরি, ইজিলি বোর। এবার এই যে ইনসেসিবল কথাটা আছে, যদি আমরা এটার মানেই না জানি তখন আমরা কি করব, তো যখন এখানে মানে জানবো না, এর পরিবর্তে এই যে ওয়ার্ডগুলো আছে আমরা এই ওয়ার্ডগুলোকে বসিয়ে বসিয়ে দেখব। মানে কীরকম বলতে চাইছি, যেমন ধরো নাও এখানে লেখা আছে কিউরিওসিটি দ্য ইনসেসিবল ডিজায়ার, ইনসেসিবলের বদলে আমি যদি বসে দ্য ইজিলি স্যাটিসফাইড ডিজায়ার, দ্য কনস্ট্যান্টলি হাংরি ডিজায়ার, দ্য আনএবল টু বি কন্ট্রোলড, এই সমস্ত কথাগুলোকে বসিয়ে বসিয়ে দেখবো যে এখানে ম্যাচ করছে কিনা, মানে কোন টার্মটার সাথে ম্যাচ করছে। সেটা যখনই ম্যাচ করে যাবে বা মনে হবে যে এইটা কাছাকাছি যাচ্ছে তখন সেটাতে টিক মারবো। হবে অনেক সময় এরকম হবে প্যাসেজে তুমি কোনো কিছু ওয়ার্ডের মানে জানবে না, অথচ সেটা প্রশ্নে আসছে, তখন কি করবে, তখন আমাদের এরকমভাবেই সলভ করতে হবে। এই যে বাকি অপশানগুলো আছে সেগুলোকে বসিয়ে বসিয়ে দেখতে হবে যে ওইখানে ওইটা ম্যাচ করছে কিনা। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো চলো শুরু করা যাক। প্রথমে লেখা আছে কিউরিওসিটি মানে তো আমরা জানি কৌতূহল। দ্য ইনসেসেবল ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটাও আমরা জানি। ইনসেসেবল মানে জানি না, ঠিক আছে বাদ দাও। টু আন্ডারস্ট্যান্ড এটা বোঝার জন্য, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস মানে আমাদের আশপাশের যে পৃথিবী আছে সেটাকে, মানে কিউরিওসিটি হচ্ছে আশপাশের পৃথিবীকে বোঝার জন্য একটা ড্যাশ ইচ্ছা মানে কি ইচ্ছা হতে পারে, একটা অদম্য ইচ্ছা এরকম হতে পারে। ইজিলি স্যাটিসফাইড ইচ্ছা এটা তো হবে না। কনস্ট্যান্টলি হাংরি, হ্যাঁ খুবই একটা ক্ষুধার্ত ইচ্ছা এটা হতে পারে। আনএবল টু কন্ট্রোল মানে নিজেকে কন্ট্রোলে রাখা যাবে না এমন একটা ইচ্ছা, এটাও হতে পারে। ইজিলি বোর্ড খুবই বোরিং একটা ইচ্ছা, না এটাও হবে না। তাহলে অপশন ডি হচ্ছে না, অপশন এ হচ্ছে না, অপশন বি আর অপশন সি এর মধ্যে কোনটা এখানে পারফেক্ট যাবে। দেখো কনস্ট্যান্টলি হাংরি খুবই ক্ষুধার্ত ইচ্ছা কি করে হবে, ইচ্ছা ক্ষুধার্ত হয় না, ঠিক আছে। ইচ্ছাটা এরকম হবে যেটা কন্ট্রোল করা যায় না, বুঝতে পারলে কি বলতে চাইছে। তো হাংরি কখন হয়, যখন আমাদের খিদে পায় সেই সমস্ত ইচ্ছা। এখানে বলছে যে ওয়ার্ল্ডকে আন্ডারস্ট্যান্ড করার জন্য মানে পৃথিবীকে বোঝার জন্য ক্ষুধার্ত ইচ্ছা নিশ্চয়ই থাকবে না, যেটাকে কন্ট্রোল রাখা যাবে না সেরকম একটা ইচ্ছা। তাহলে এখানে অপশন সি হবে মোর অ্যাকুরেটলি, এই দুটোর মধ্যে বেশি অ্যাকুরেট এটাই যাচ্ছে, তো এটা হতে পারে, এটা হবে না, ঠিক আছে। তো অপশন ডিকে এলিমিনেট করে দেবে, তাহলে অপশন সি পড়ে থাকছে। তো আমি এখানে অপশান সিকে টিক মেরে রাখবো। দেখতে পাচ্ছ আমি কিভাবে সলভ করলাম, আমি এমন নয় যে এটার মানে জানি, আমি এটার মানেই জানি না, কিন্তু তার সত্ত্বেও আমি সলভ করলাম। কি করে করলাম, এরকমভাবে। তারপরে পড়বো ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান ট্রিট। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক বা প্রাথমিক বলতে পারো, ঠিক আছে। তো প্রাথমিক হিউম্যান ট্রিট মানে অধিকার বলতে পারো বা বৈশিষ্ট্য,
এরকম কিছু একটা টার্মে ব্যবহার হচ্ছে, ট্রিট মানেও জানি না, তো ট্রিট ছেড়ে দিলাম। তো ফান্ডামেন্টাল একটা ডিউটি বলতে পারো, বা ফান্ডামেন্টাল একটা বৈশিষ্ট্য বলতে পারো, গুণ বলতে পারো, এটা হচ্ছে মানুষের কিউরিওসিটি হচ্ছে মানুষের একটা মৌলিক গুণ। ইট ফুয়েলস আওয়ার এক্সপ্লোরেশন, ফুয়েলস মানে হচ্ছে জ্বালানি দেওয়া, বা এটা যোগায়, কি যোগায়, আওয়ার এক্সপ্লোরেশন, মানে এক্সপ্লোরেশন মানে কি, অনুসন্ধান করা বা কোনো কিছু খোঁজা। প্রপেলস সায়েন্টিফিক ডিসকভারি, প্রপেলস মানে আমি জানি না, সায়েন্টিফিক ডিসকভারি মানে হচ্ছে নতুন কিছু জিনিসকে শেখা বা নতুন কিছু ডিসকভার করা, আবিষ্কার করা, ডিসকভার মানে আবিষ্কার করা। তো এখানে নতুন কিছুকে আবিষ্কার করা, এটা আমাদের করায় কিউরিওসিটি। কারোর মধ্যে কিউরিওসিটি থাকলে তবেই তো সে নতুন কিছুকে জানার আগ্রহ রাখবে। যেমন ধরে নাও একটা পেন, পেনটা কিভাবে প্রথমে তৈরি হলো, প্রথমেই তো আর পেনটা আমরা যেরকমভাবে লিখি সেরকম ছিল না। আগে প্রথমে কলম এসছে, যেরকম ওই পাখির পালক দিয়ে হতো, তারপর আস্তে আস্তে মানুষ কেউ না কেউ কিউরিওসিটি ছিল যে কীভাবে এটাকে করা যেতে পারে, সেটাই আমাদের অ্যাকচুয়ালি কী করে, সায়েন্টিফিক ডিসকভারিগুলোকে তৈরি করে। অ্যান্ড ফস্টার ক্রিয়েটিভিটি ইন অল ইটস ফর্ম, এবং ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, ক্রিয়েটিভিটি মানে হচ্ছে নতুন কিছু ক্রিয়েটিভ করা, ক্রিয়েটিভ মানে কি বলবো, সৃজনশীল, বা কি বলবো, নতুন কিছু করা, সোজা কথা। ইন অল ইটস ফর্ম, এর সমস্ত দিক থেকে, তো এর সমস্ত দিক থেকে এটা নতুন কিছু করার জন্য আর কি উৎসাহিত করে। ফস্টার মানে উৎসাহিত বলতে পারো, লালন পালন করা সেটাও হয়। এতদূর অবধি আমি পড়ে বুঝতে পারলাম যে এখানে কিউরিওসিটি সম্বন্ধেই বলা হচ্ছে, পুরো আনসিনটা নিশ্চয়ই কিউরিওসিটি সম্বন্ধেই বলা হবে। আর প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কিউরিওসিটিকে মেন টপিক হিসেবে ধরা হচ্ছে, তো এখানে কিউরিওসিটি নিয়েই বলা হচ্ছে। তারপরে মানে মেন থিমটা কি হবে সেটা আমি আগে থেকেই বুঝতে পেরে গেলাম। তো এরপর বলছে ফ্রম এ চাইল্ডস ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন মানে হচ্ছে মানে মুগ্ধ হওয়া বা কোনো কিছুর প্রতি খুবই ফ্যাশন কথাটা এখান থেকে এসছে, ফ্যাসিনেশন, ঠিক আছে, মুগ্ধ হওয়া, কোনো কিছুর প্রতি মুগ্ধ হওয়া। উইথ এ বাজিং বি, বাজিং বি মানে হচ্ছে, বাজিং মানে বলতে পারো ওই যে বি মানে তো মৌমাছি, মৌমাছিরা যে গুনগুন করে না, মানে ওই যে ওড়ে, সেই জিনিসটাকে বলছে এখানে। বলছে একটা ছেলের, একটা মৌমাছি যে উড়ছে সেটা দেখে মুগ্ধ হওয়াটা থেকে শুরু করে লেখা আছে টু এ সায়েন্টিস্ট পারসিউট, পারসিউট অফ এ গ্রাউন্ড ব্রেকিং থিওরি, মানে একটা সায়েন্টিস্টের একটা গ্রাউন্ড ব্রেকিং থিওরি মানে বলতে পারো যে খুবই যুগান্তকারী একটা থিওরি আবিষ্কার করা, সেই জিনিসটা পর্যন্ত কিউরিওসিটি লাইজ অ্যাট দ্য হার্ট অফ এভরি হিউম্যান এন্ডেভার, মানে কিউরিওসিটি বা কৌতূহল জিনিসটা সবার হৃদয়ের মধ্যেই থাকে বা সমস্ত মানুষের মধ্যেই থাকে। মানে ছোট থেকে শুরু করে সায়েন্টিস্ট যে একটা বড় থিওরি আবিষ্কার করছে তার মধ্যেও এই কৌতূহল জিনিসটা কাজ করে। এখানে পারসিউট কথাটা আমরা এখানে কোথাও দেখেছিলাম, পারসিউট কথাটা, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে পারসিউট। তো এখানে কি বলতে চাইছে একবার দেখে নি, এটা তো আপাতত গ্যাপ থাক। এখানে কি বলছে, দ্য অথর ইউজেস দ্য কন্ট্রাস্ট বিটুইন, হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবে, যখন ধরে নাও এই কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গেই তোমরা সলভ করে নেওয়ার চেষ্টা করবে। কিছু কিছু ওয়ার্ড থাকবে যেগুলোর তোমরা মানে জানবে না, সঙ্গে সঙ্গে ওই জন্য সলভ করে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে বলতে চাইছি দ্য অথর ইউজেস দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য চাইল্ড ফ্যাসিনেশন অ্যান্ড এ সায়েন্টিস্ট পারসিউট টু হাইলাইট, মানে এই দুটো জিনিসের মধ্যে তিনি যে কন্ট্রাস্ট দিয়েছেন যে লিখছেন আর কি, তো মানে একইভাবে দেখানোর চেষ্টা করেছে, সেটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে, ডেঞ্জার অফ কিউরিওসিটি, কিউরিওসিটির মধ্যে যে ডেঞ্জার, কিউরিওসিটির মধ্যে ডেঞ্জার কী করে হবে, এটা তো হবে না। নেক্সট হচ্ছে দ্য ডিফারেন্স ফর্ম কিউরিওসিটি ক্যান টেক, হ্যাঁ আলাদা আলাদা যা ফর্মে কিউরিওসিটি তৈরি হতে পারে, বা আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে কিউরিওসিটি বা কৌতূহল তৈরি হতে পারে, তো এটা হতে পারে, এটা আমি হোল্ডে রাখছি। 3 নম্বরে বলছে দ্য লিমিটেশনস অফ কিউরিওসিটি, লিমিটেশন মানে সীমাবদ্ধতা, তো এটা তো সীমাবদ্ধতা বোঝাচ্ছে না, এটা তো অনেকটা বেশি মানুষ, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিউরিওসিটি কাজ করে। আমরা যেটা এখানে দেখলাম, এখানে লেখা ছিল যে প্রত্যেকটা মানুষের মধ্যে, এই যে হিউম্যান এন্ডেভার, এভরি হিউম্যান এন্ডেভার, প্রত্যেকটা মানুষের মধ্যে কিউরিওসিটি কাজ করে, তো এটা তো হবে না। তাহলে এখানে অপশন সিও হবে না। অপশন ডিতে কি বলছে, ল্যাক অফ ফোকাস ইন চিলড্রেন, মানে বাচ্চাদের মধ্যে ফোকাসের অভাব, ল্যাক মানে অভাব, তো এটাও হবে না। তো একমাত্র এই অপশনটাই পড়ে থাকছে, দ্য ডিফারেন্স ফর্মস কিউরিওসিটি ক্যান টেক, তো এই অপশনটা ঠিক হয়ে যাবে। তো আমরা দুটো সলভ করে ফেললাম, এরপরে আমরা আবার পড়বো।
এরপরে বলছে হাউএভার কিউরিওসিটি ইজ নট সিম্পলি অ্যাবাউট অ্যাকোয়ার্ডিং নলেজ, মানে কিউরিওসিটি বা কৌতূহল জিনিসটা শুধুমাত্র যে অ্যাকোয়ার্ডিং মানে হচ্ছে কোনো কিছু জিনিসকে সংগ্রহ করা, নলেজ মানে জ্ঞানকে সংগ্রহ করাটাই শুধু কিউরিওসিটি নয়। এরপর বলছে ইট অ্যাবাউট দ্য কনস্ট্যান্ট কোয়েশ্চেনিং, এটা হচ্ছে কিউরিওসিটি বা কৌতূহল হচ্ছে কনস্ট্যান্ট কোয়েশ্চেনিং, মানে অনবরত প্রশ্ন করা, এই জিনিসটাই হচ্ছে কিউরিওসিটি। যদি কোনো জিনিস আমার অসুবিধা হয় সেই জিনিসটার প্রতি বারবার প্রশ্ন করা, সেটাই তো কিউরিওসিটি, সেটাই তো কৌতূহল। তো এখানে এটাই বলছে যে কিউরিওসিটি মানে শুধুমাত্র যে নলেজ গ্যাদার করা সেটা কিন্তু নয়, এর মানে হচ্ছে বারবার প্রশ্ন করা। এরপর বলছে দ্য টায়ারলেস ডিগিং বিনিথ দ্য সারফেস অফ সামথিং। টায়ারলেস ডিগিং, ডিগিং মানে তো মাটি খোঁড়া, বিনিথ মানে নিচে, দ্য সারফেস অফ থিংস মানে কোনো একটা জিনিসের নিচে, মানে সেটাকে খোঁড়া বা সেটাকে খুঁজে বার করা, সেটার সম্বন্ধে আরও ইনফরমেশন বার করা, সেটাই হচ্ছে কি কিউরিওসিটির একটা গুণ। ইটস দ্য ওয়াই দ্যাট ফলোজ এভরি ওয়ার্ড, মানে এটা হচ্ছে ওয়াই মানে কেন জিনিসটা, দ্যাট ফলোজ এভরি ওয়ার্ড মানে প্রত্যেকটা কি এর পরে কেন, এই কথাটাই হচ্ছে কিউরিওসিটি। মানে আমাদের কোনো একটা জিনিস জানলাম যে এটা কি জিনিস, এবং ওটা জানার পর কেন এটা হচ্ছে সেটা জানাটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিউরিওসিটি। তারপর দ্য আর্জ টু নট জাস্ট সি বাট টু আন্ডারস্ট্যান্ড, মানে শুধুমাত্র দেখা নয়, বোঝাটাও হচ্ছে কিউরিওসিটি। ঠিক তো এখানে পুরোপুরি কিউরিওসিটি নিয়েই প্যাসেজটা বলছে। এরপর এ কিউরিওসিটি মাইন্ড ইজ অ্যান ওপেন মাইন্ড, মানে যার মনে কিউরিয়াস আছে, যার মনে কৌতূহল আছে, তার মনটা হচ্ছে খোলা মনের, ওপেন মনের, সে সব কিছুই জানতে চায়, সব কিছু জানার আগ্রহ রাখে। উইলিং টু এমব্রেস নিউ আইডিয়াস, এমব্রেস মানে হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করা বা আলিঙ্গন করা হয়, এমব্রেস মানে আলিঙ্গন করাও হয়। তো উইলিং মানে হচ্ছে ইচ্ছা, ইচ্ছা থাকে নতুন আইডিয়া বা নতুন চ্যালেঞ্জকে এস্টাবলিশ বিলিভস, এস্টাবলিশ বিলিভস এখানে কোথাও আমি দেখেছিলাম, এস্টাবলিশ বিলিভস, দ্য ফ্রেজ এস্টাবলিশ বিলিভস রেফার্স টু, তো এটা আমরা একটু ভালো করে পড়ে নিই। এ কিউরিয়াস মাইন্ড ইজ এ ওপেন মাইন্ড, তো যার মনে কিউরিয়াসনেস থাকবে তার মনটা হচ্ছে খোলা মনের। উইলিং টু এমব্রেস মানে উইলিং মানে হচ্ছে ইচ্ছা বা আগ্রহ, টু এমব্রেস, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা, এ নিউ আইডিয়াস মানে নতুন যে আইডিয়া বা নতুন যে ধারণা সেগুলোকে গ্রহণ করা, অ্যান্ড চ্যালেঞ্জ এবং বলতে পারো যে প্রশ্ন তোলা, চ্যালেঞ্জ করা, এস্টাবলিশ বিলিভস, যে বিলিভস যে বিশ্বাসগুলো বা যে ধারণাগুলো আগে থেকেই এস্টাবলিশ আছে, আগে থেকেই প্রতিষ্ঠিত আছে, সেই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা। তো মানে ধরে নাও একটা কথা বা একটা সংস্কার যেটা অনেক দিন ধরে চলে যাচ্ছে, যেমন যেটাকে কুসংস্কার বলা হয়, বা এমন কোনো ধারণা, প্রচলিত ধারণা যেটা যুগ যুগ ধরে মানুষ মেনে চলছে, সেই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা এবং নতুন আইডিয়া, নতুন যে জিনিস যেটা আমরা শিখছি সেটাকে গ্রহণ করা, এটাই হচ্ছে কিউরিওসিটি মাইন্ড যাদের, তারা করে থাকে। তো এখানে কি বলতে চাইছে, দ্য ফ্রেজ এস্টাবলিশ বিলিভস রেফার্স টু, তো এস্টাবলিশ বিলিভ মানে আমরা এই সবে বললাম যেটা প্রচলিত ধারণা। তো ওয়েল সাপোর্টেড থিওরি, যে থিওরিগুলো আগে থেকেই ভালোভাবে সাপোর্ট করা আছে, মানে তার জন্য যথোপযুক্ত যুক্তি আছে, সেগুলো। আউটডেটেড আইডিয়া, যে আইডিয়াগুলো পুরনো হয়ে গেছে। পার্সোনাল ওপিনিয়ন, নিজেদের ওপিনিয়ন বা নিজেদের মত, সেটা এস্টাবলিশ আইডিয়া কি করে হবে, তো অপশন সি হবে না। রিসেন্ট ডিসকভারি তো এস্টাবলিশ আইডিয়ার মধ্যে পড়বে না, তো এটাও হবে না। বাকি পড়ে আছে এই দুটো, ওয়েল সাপোর্টেড থিওরিজ আর আউটডেটেড আইডিয়াস, যে আইডিয়াগুলো পুরনো হয়ে গেছে। পুরনো হয়ে গেছে মানে অপশন বি এখানে। ওয়েল সাপোর্টেড থিওরির ক্ষেত্রে তো হবে না, কারণ এর ক্ষেত্রে থিওরিজ আগে থেকেই সাপোর্ট করা আছে, তো অপশন এও হবে না, অপশন ডি পড়ে থাকছে আউটডেটেড আইডিয়াস। আশা করছি তোমরা বুঝতে পারলে, যে আইডিয়াগুলো পুরনো হয়ে গেছে, পুরনো ধাঁচের, ঠিক সেগুলোকে চ্যালেঞ্জ করা। এরপরে এখান থেকে আমরা কন্টিনিউ করছি। কিউরিওসিটি ক্যান অলসো বি এ পাওয়ারফুল মোটিভেটর, কিউরিওসিটি বা কৌতূহল একটা মোটিভেশন হিসেবেও কাজ করে, ঠিক আছে, একটা মোটিভেশন হিসেবেও কাজ করে। ইট ড্রাইভস আস টু ওভারকাম অবস্টেকলস অ্যান্ড, অবস্টেকলস মানে বাধা, অ্যান্ড পারসিভিয়ার ইন দ্য ফেস অফ ডিফিকাল্টি। তো এখানে বলতে চাইছে যে ইট ড্রাইভস আস, এটা আমাদের নিয়ে যায় বা এটা আমাদের যাত্রা করায় বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, অ্যান্ড পারসিভিয়ার্স এটাও নেগেটিভ ওয়ার্ড, এখান থেকে বেরিয়ে আসার জন্য, এটা আমি মানে জানি না, ঠিক আছে। এরপরে ইন দ্য ফেস অফ ডিফিকাল্টি মানে সমস্যা বা যে
সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার জন্য বলতে চাইছে, বা অবস্টাকলস থেকে বেরিয়ে আসার জন্য। তারপর কি বলছে, দ্য পারসিউট অফ আনসার ক্যান বি এ লং অ্যান্ড অ্যাডোরাস জার্নি। তো কোনো কিছুর আনসার, পারসিউট অফ আনসার ক্যান বি এ লং, এটা একটা লম্বা হতে পারে, অ্যান্ড অ্যাডোরাস জার্নি, এবং অ্যাডোরাস মানেও ধরো আমি জানি না, তো অ্যাডোরাস মানে এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাকে আন্দাজ করে নিতে হবে। তো এখানে বলতে চাইছে দ্য পারসিউট অফ আনসার ক্যান বি লং, লং মানে হচ্ছে লম্বা হবে, লম্বা হওয়া মানে কি সেই আনসারটা নিশ্চয়ই কঠিন হবে, তো অ্যাডোরাস মানে হচ্ছে কঠিন বলতে পারো বা এরকম কিছু একটা ধরে নাও। বেশিরভাগই আনসিনের ক্ষেত্রে যখন তুমি ওয়ার্ড জানবে না বা ওয়ার্ডের মানে জানবে না, তখন সেটাকে কি করবে, আন্দাজ করে নেবে যে এখানে পজিটিভ ওয়ার্ড ব্যবহার হচ্ছে না নেগেটিভ ওয়ার্ড ব্যবহার হচ্ছে, সেটাকে যখনই তুমি আন্দাজ করতে পারবে ওইখানটা তুমি স্কিপ করে দিতে পারবে। হ্যাঁ, তবে যদি এই যে ওয়ার্ড ধরে নাও এখানে ওয়ার্ড অনুযায়ী আসছে যে এই ওয়ার্ডটার মানে কি বলো, তখন কিন্তু আমাদের ওই ওয়ার্ডটার যে অপশনগুলো আছে সেখানে এখানে বসিয়ে দেখতে হবে, যেরকম আমি এখানে প্রথমটাই সলভ করলাম, তোমাদেরও সেরকমই করতে হবে। তো এর মোটামুটি একটা মানে হচ্ছে যে আনসার খোঁজা আর অনেকটা লম্বা হতে পারে, মানে যাদের কিউরিওসিটি থাকে তারা যে আনসারটা খুঁজবে সেটা অনেকটা লম্বা হতে পারে এবং কষ্টসাধ্য হতে পারে, ঠিক আছে। তো তারপর কি বলছে, বাট ফর ট্রুলি কিউরিয়াস, তো কিন্তু যারা সত্যিকারের কিউরিয়াস হবে, দ্য স্যাটিসফ্যাকশন অফ ডিসকভারি ইজ দ্য আলটিমেট রিওয়ার্ড, মানে তুমি যে ডিসকভার করছো, তুমি যে ওই জিনিসটার বিষয়ে জানতে চাইছো, আরও আগ্রহ করে আগ্রহের সাথে জানতে চাইছো, তো যখন তুমি কোনো কিছু একটা ডিসকভার করবে বা ওই কিউরিওসিটিটা যেটা তোমার মধ্যে জেগেছে সেটাকে যখন তুমি মেটাবে, তো সেটাই হবে আমাদের আলটিমেট রিওয়ার্ড, তুমি যেটা আবিষ্কার করবে সেটাই তোমাকে স্যাটিসফ্যাকশন দেবে। While the benefits of curiosity are undeniable, undeniable, deny, allow, deny মানে হচ্ছে অস্বীকার করা, ঠিক। তো যদি এখানে বলছে কি while, যদিও দ্য বেনিফিটস অফ কিউরিওসিটি মানে কৌতূহলের যে সুবিধা বা কৌতূহলের যে ভালো দিকগুলো বেনিফিটস আর আনডিনায়েবল মানে অস্বীকারযোগ্য, তারপর বলছে ইট পাওয়ার ক্যান সামটাইম বি মিসইউজ, কিন্তু এর যে ক্ষমতা সেটা অনেক সময় কি হয় ভুলভাবে ব্যবহার হয়, মিসইউজ মানে হচ্ছে ভুলভাবে ব্যবহার করা। আনচেকড কিউরিওসিটি ক্যান লিড টু রেকলেসনেস অ্যান্ড এ ডিসরিগার্ড ফর কনসিকুয়েন্স। তো এখানের মধ্যে অনেক এমন ওয়ার্ড আছে যেগুলোর আমার মনে হচ্ছে যে আমি মানে জানি না, ঠিক আছে। যেমন কনসিকুয়েন্স মানে জানি না, ডিসরিগার্ড মানে এটা তো নেগেটিভ ওয়ার্ড আমি জানি, ডিসরিগার্ড করা অবহেলা করা বা এরকম কিছু ওয়ার্ডে ব্যবহার হবে, কিন্তু এখানে রেকলেসনেস মানে ধরে নাও আমি জানি না, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা পড়ে তো বুঝতে পারছি এটা পজিটিভ ওয়ার্ড হবে না নেগেটিভ ওয়ার্ড হবে, তোমরাই বলো এটা পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড। তো এটা শুরু থেকেই নেগেটিভ ওয়ার্ড হচ্ছে, দেখো আনচেকড কিউরিওসিটি, আনচেকড মানে হচ্ছে অনিয়ন্ত্রিত বা যেটাকে রোখা যায় না সেরকম কৌতূহল, ক্যান লিড টু রেকলেসনেস, রেকলেসনেস মানেই নেগেটিভ ওয়ার্ড হবে। এবার এখানে লক্ষ্য করো রেকলেসনেস এর কাছাকাছি মিনিং কোনটা যাবে, এনথুজিয়াজম মানে হচ্ছে উৎসাহ, এটা আমি জানি, তো এটার মানে হবেই না, এটা পজিটিভ সেন্সে ব্যবহার হচ্ছে। পেশেন্স মানে ধৈর্য রাখা, এটাও হবে না, এটাও পজিটিভ ওয়ার্ড। কেয়ারলেসনেস নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে কসিয়াসনেস, কশন মানে হচ্ছে তোমার কোনো কিছু সতর্কতা, দেখবে বেশিরভাগ সতর্কতা যেখানে থাকে সেখানে লিখে দেওয়া থাকে এই কথাটা, তো এই ওয়ার্ডটাও হবে না হিসাব মতো। একমাত্র নেগেটিভ ওয়ার্ড এখানে যেটা পড়ে আছে কেয়ারলেসনেস, ঠিক আছে। রেকলেসনেসের কাছাকাছি ওয়ার্ড এটাই যাবে, তো আমি এখানে অপশন বিতে টিক মারবো। এরপর থেকে আমরা আবার পড়া শুরু করছি। ইট ইম্পর্টেন্ট টু টেম্পার আওয়ার ইনকিউজিটিভনেস উইথ এ সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসপেক্ট ফর দ্য বাউন্ডারিজ অফ আদার্স। তো এখানে বলছে যে ইট ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, টু টেম্পার, টেম্পার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, আওয়ার ইনকিউজিটিভনেস, কিউজিটিভ এই কথাটা কোশ্চেন্স থেকে এসে দেখো কিউজিটিভ, ইনকিউজিটিভনেস মানে হচ্ছে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা, উইথ এ সেন্স অফ রেসপন্সিবিলিটি মানে এটা আমাদের একটা দায়িত্ব, তো আমাদের দায়িত্বের সাথে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, অ্যান্ড রেসপেক্ট এবং সম্মান দিতে হবে, ফর দ্য বাউন্ডারিজ অফ আদার অন্যজনের যে রেখা আছে সীমারেখা আছে তার প্রতি, ঠিক। তো এরপরে কি বলছে, আলটিমেটলি এ হেলদি ব্যালেন্স ইজ এ কি, মানে সবশেষে যে হেলদি ব্যালেন্স, হেলদি মানে হচ্ছে সুখ বা
স্বাস্থ্যবান, আর ব্যালেন্স মানে হচ্ছে একটা ভারসাম্য বজায় রাখা। মানে বলতে চাইছে কিউরিওসিটির মধ্যে বা জিজ্ঞাসার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। কিউরিওসিটি হোয়েন হার্বনেসড, এখানে হার্বনেস না হার্নেসড কোনটা লেখা আছে? হ্যাঁ, এই যে আর ইন হার্নেস এরকমই হবে, হার্নেস কথাটাই হবে। তো এই প্রপেল সায়েন্টিফিক ডিসকভারি এই টার্মটা আমরা এখানে কোথাও একটা পড়েছিলাম, শুরুর দিক করে কোথাও একটা আছে সায়েন্টিফিক যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে। এই যে সায়েন্টিফিক ডিসকভারি, প্রপেল সায়েন্টিফিক ডিসকভারি। তো এখানে বলছে ইট ফুয়েলস আওয়ার এক্সপ্লোরেশন, প্রপেল সায়েন্টিফিক ডিসকভারি, মানে এটা আমাদের জ্বালানি হিসাবে বা বলতে পারো যে আমাদেরকে উৎসাহ দেয়। তো এখানের মধ্যে প্রথমত হিন্ডার প্রসেস, হিন্ডার মানে তো বাধা দেওয়া, প্রসেসে বাধা দেয় এটা তো হবে না, পজিটিভ সেন্সে বোঝাচ্ছে। তো এখানে অপশন এই তো ফুয়েল অ্যাডভান্সমেন্ট এই অপশনটা হয়ে যাবে, ঠিক আছে, পজিটিভ সেন্সে যেহেতু বোঝাচ্ছে এটা হয়ে যাবে। বাকি আর কিছু কনফিউশন তো এটা হবে না। স্ট্যাগনেশন এটাও তো নেগেটিভ ওয়ার্ড, তো এটা হবে না। একমাত্র অপশন বি পড়ে থাকছে এখানে, কারণ ফুয়েল কথাটা ওখানেও লেখা আছে, তো এটা হয়ে যাবে। আচ্ছা, এদিকে তো আমরা সলভ করে নিলাম। বাকি এখানে মেন থিম বলছে, মেন আইডিয়াটা কি ছিল? মেন আইডিয়া ছিল যে কিউরিওসিটি যেটা সবার মধ্যেই থাকা উচিত। তো চিলড্রেন আর ন্যাচারালি মোর কিউরিয়াস দ্যান অ্যাডাল্ট, এরকম তো কোথাও এখানে লেখা নেই প্যাসেজের মধ্যে যে চিলড্রেনরাই বেশি কিউরিয়াস থাকবে অ্যাডাল্টসদের। আমাদের এখানে লেখা ছিল যে সবার মধ্যে কিউরিয়াসিটি থাকে, তো এখানে অপশান এ তো হবে না। নেক্সট বলছে কিউরিয়াসিটি ইজ এ ইউজলেস হিউম্যান ট্রেট। ইউজলেস হিউম্যান ট্রেট কী করে হয়? ইউজলেস তো হবে না, তো এই অপশানটাও তো এলিমিনেট হয়ে যাবে। ইউজলেস কথাটা নেগেটিভ টার্ম, তো এটা এখানে হবে না। নেক্সট বলছে কিউরিওসিটি ইজ এ ভ্যালুয়েবল টুল ফর লার্নিং অ্যান্ড প্রোগ্রেস। তো লার্নিং কোনো কিছু শেখার জন্য এবং প্রোগ্রেস করার জন্য কিউরিওসিটি খুবই গুরুত্বপূর্ণ, এটা পজিটিভ সেন্সে বোঝাচ্ছে, তো এখানে অপশান সি হতে পারে। তবু আমি একবার অপশান ডিটা পড়ে নেবো, কিউরিওসিটি শুড অলওয়েজ বি লিমিটেড, লিমিটেড তো হবে না, এখানে অপশন ডি হবে না, অপশন বি হবে না, যেহেতু এখানে ইউজলেস বলেছে। যদি এরকম থাকতো যে কিউরিওসিটি ইজ এ হিউম্যান ট্রিট, তবে তাহলে সেন্টেন্সটা ঠিক হতো, কারণ এখানে একটা কোথাও এরকমই পড়েছিলাম, কিন্তু এখানে ইউজলেস বলছে মানে নেগেটিভ সেন্সে ব্যবহার হচ্ছে, তো এখানে অপশন সি একমাত্র ঠিক হয়ে যাবে। এরপর অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ দ্য আলটিমেট রিওয়ার্ড ফর এ কিউরিয়াস পার্সন। আলটিমেট রিওয়ার্ড কী ছিল? যে ওই যে যখন সে অ্যাকমপ্লিশ করবে, যখন সে কোনো বিষয়ের ওপর আর কি, এখানে কোথাও একটা ছিল আমি তোমাদের দেখাচ্ছি, এই যে স্যাটিসফ্যাকশন অফ ডিসকভারি ইজ এ আলটিমেট রিওয়ার্ড। তো এখানে আলটিমেট রিওয়ার্ড হিসেবে স্যাটিসফ্যাকশন আসাটা, অ্যাভয়েডিং চ্যালেঞ্জার্স এটা তো হবে না, মেটেরিয়াল পসেশনও হবে না, রিকগনিশন ফ্রম আদার্স এটাও হবে না। অপশন বিতেই একমাত্র আছে ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট, মানে কোনো কিছু অ্যাচিভ করা, কোনো কিছু পাওয়া, সেটার যে ফিলিং, সেটাই আমাদের কাছে আলটিমেট রিওয়ার্ড, তো অপশন বি হয়ে যাবে। নেক্সট হচ্ছে দ্য অথর সাজেস্ট দ্য কিউরিওসিটি ক্যান বি, কি অথর কি বলছে কিউরিওসিটি কীরকম হতে পারে? এ সোর্স অফ অল প্রবলেম, সমস্ত কিছু সমস্যার প্রধান কারণ, এটা তো নয়, নেগেটিভ। নেক্সট হচ্ছে যে বোথ বেনিফিশিয়াল অ্যান্ড হার্মফুল, মানে এটা সাহায্যকারীও হতে পারে আবার হার্মফুলও হতে পারে। হ্যাঁ, এখানে তো আমরা সেরকমই পড়লাম যে এটা হার্মফুলও হতে পারে, সাহায্যকারী তো আমরা প্রথম থেকেই পড়ে আসছি। নেক্সট হচ্ছে ইজিলি কন্ট্রোল, সহজেই কন্ট্রোল করা যায়, আর কমপ্লিটলি হার্মলেস, পুরোপুরি হার্মলেস। তো এখানে একমাত্র অপশন বিটাই সুইটেবল হবে, কারণ আমরা এখানে দুটো কনসেপ্টই দেখেছি। এখানে অথর কি বলেছিল? অথর বলেছিল যে এটা হার্মফুল হতে পারে, ঠিক আছে, কোথাও একটা এখানে ছিল, এই যে আনচেকড কিউরিওসিটি, রেকলেসনেস, এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড এগুলো, তো এই দুটোই হতে পারে। নেক্সট প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট এ কিউরিয়াস পার্সন শুড নেভার কোয়েশ্চেন দ্য অথরিটি ফিগার। কোশ্চেন কেন করবে না? কোশ্চেনটাই তো কিউরিওসিটির মেন জিনিস, তো এটা হবে না। বি ওপেন টু নিউ ইনফরমেশন, নতুন যে তথ্য আছে সেটার প্রতি খোলা মনের থাকবে। হ্যাঁ, অবশ্যই অপশন বি হয়ে যাবে। অ্যাভয়েড চ্যালেঞ্জ, চ্যালেঞ্জকে অ্যাভয়েড করবে এরকম নয়। নেভার অ্যাডমিট মিস্টেক করে না এমন নয়, এরকম কোনো কিছু বলাই নেই। একমাত্র অপশন বিতে যেটা আছে, আমরা এখানে দেখেছিলাম যে যার কিউরিওসিটি মন থাকবে সে হচ্ছে ওপেন মাইন্ডেড, এই যে ওপেন মাইন্ডেড, তো এখানে অপশন বি হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে হোয়াট মেসেজ ডাজ দ্য প্যাসেজ আলটিমেটলি কনভে, মানে কোন মেসেজটা এখানে দিতে চাইছে। প্রথমত এখানে বলতে চাইছে কিউরিওসিটি ইজ এ চাইল্ডিশ ট্রিট, তো চাইল্ডিশ মানে হচ্ছে বাচ্চাদের মতন বা ছোটদের জিনিস, ছোটদের জিনিস নয়, যারা সায়েন্টিস্ট হয় তারাও এই জিনিসটাকে ব্যবহার করে, তাদেরও যে নতুন নতুন ইনভেনশন হয় সেগুলো এই কিউরিওসিটির ফলেই হয়, তো এখানে অপশানে হবে না। অপশান বিতে কি বলছে? কিউরিওসিটি ক্যান বি এ পাওয়ারফুল ফোর্স ফর গুড
হোয়েন ইউজ রেসপন্সিবলি, হ্যাঁ অবশ্যই এটা হবে। টু মাচ কিউরিওসিটি ক্যান লিড টু ফেলিয়ার, এটা এরকম কোনো কিছু এখানে মেনশন নেই যে টেলিয়ার হয়েছে। বেশি কিউরিওসিটি ফেলিয়ার হবে এমনটা এখানে বলাই নেই, এখানে রেকলেসনেস বলেছে আর ডিসরিগার্ড বলেছে। তো এখানে অপশন সি তো হবে না, অনলি সায়েন্টিস্ট বেনিফিট ফ্রম কিউরিওসিটি। তো শুধুমাত্র কি সায়েন্টিস্টরা হতো? নিশ্চয়ই না, বাচ্চারাও হতো। তো এখানে অপশন ডি হবে না, অপশন বি একমাত্র অ্যাকুরেট হচ্ছে। এখানে তিনটে অপশনের মধ্যে অপশন বি অ্যাকুরেট হচ্ছে। তো আশা করছি তোমরা আজকের ক্লাস কমপ্লিটলি বুঝতে পারলে এবং একটা মডেল পেপারকে কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয় সেটা তোমরা বুঝতে পারলে, আর প্রত্যেকটা আনসারের পেছনে কিভাবে কনফিডেন্টলি মার্ক করা যায় সেই জিনিসটাও আমি তোমাদেরকে খুব ভালো করে শেখালাম। এবার বাকি হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আর তোমরা যদি চাও যে এর পরের মডেল পেপারগুলো আছে সেগুলোও আমি সলভ করাই, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব, যা কারণ পরীক্ষা তোমাদের সামনেই চলে এসছে, যত তাড়াতাড়ি পারবো আমি মডেল পেপার আনার চেষ্টা করবো। তবে হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো ভিউজ যায় তো, না হলে আমি এত খেটে এত পরিশ্রম করে এই সমস্ত ভিডিও রেকর্ডিং করছি, এই সমস্ত কিছু বেকার হয়ে যাবে। তো ভিডিওটায় অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এগুলো তোমরা নিজেদের মতন করে নিতে পারো। আর হ্যাঁ, তবে এই ভিডিওটাকে কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, কারণ সবাই একটা ভালো নাম্বার পাক, আমি সেটা চাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।